ওকে, তাহলে আমরা আগেই প্রথমে একটু আগে বলতে চাই শুরুতে যে আসলে আমরা যখন হেডিং ম্যাচিংটা আমার কাছে কিন্তু খুব কঠিন মনে হয়। আমি ধরেই নিই যে যেমন এখানে আমি কথার কথা আমি যদি এখন অ্যাকচুয়াল যদি এক্সামে বসি, রিয়েল এক্সামে যদি বসি, আমি এখানে দেখছি যে 1 থেকে 7টা 1 2 3 4 5 6 7 7টা কোশ্চেন আসছে। আমি কিন্তু ধরেই নিব যে আমি এখানে হয়তো 2টা পারবো না, এবং ক্ষেত্রে হইতে পারে যে 3টাও নাও পড়তে পারি। সো আগে আমরা কি বলেছি যে আমার যদি 7 স্কোর হয়ে থাকে, আমার কয়টা ভুল করলে চলবে? 10টা না কয়টা? 10টা না 13টা ইয়ে অনুযায়ী? সব ভুলে গেছেন? আচ্ছা যাই হোক, সো আমার যদি 6.5 বা 7 এরকম টার্গেট থাকে, সেক্ষেত্রে আমার কিন্তু 13টা ভুল হতে পারে। সো এখানে যদি আমার 3টাও ভুল হয়, তো 3টাও যদি আপনার ভুল হয়, আরো 7টা থাকে ভুল করার স্কোপ। সো এত টেনশন করার কিছু নাই। এই জিনিসটাই হচ্ছে আগে আপনাকে মাথার মধ্যে কিন্তু নিতে হবে, যে আপনার ওই যে আমি সবসময় বলি রিডিং এর ক্ষেত্রে আপনাকে মায়া ত্যাগ করতে হবে। আপনি যদি আগে থেকে চিন্তা করে নেন যে না আমাকে প্রত্যেকটাই অ্যান্সার করতে হবে, তা নাহলে আমার হবে না। অথবা আপনি ধরেন যে 14 করলেন, 15তে যে আপনি একদম আটকে গেলেন, সো আপনি 16তে আর যেতে চাচ্ছেন না, যে না আমি তো এটা পারবো পারবো পারবো, কেন আমি একটা নাম্বার ছাড়বো না? এই কাজটা করা যাবে না, কারণ আপনি 15 করতে গেলে আপনি যে টাইমটা, আপনি 16 টাইমটা হয়তো খেয়ে ফেলবেন। আবার এমন হইতে পারে যে আপনি 16 খেয়ে ফেলছেন, 17 খেয়ে ফেলছেন। তো কখনো কখনো এরকম দেখা গেছে যে আসলে একটা সোজা উত্তরও আপনি কিন্তু আসলে স্কিমিং বা স্ক্যানিং করে আপনি কিন্তু বের করতে পারছেন না, কিন্তু আবার অনেক কঠিন উত্তরও বের করে ফেলতে পারছেন। সো এটা আসলে ডিপেন্ড করে ওই সিচুয়েশনে আপনার মেন্টালিটি কেমন থাকে, আপনার ওই দিন কোন টপিকের আপনার হচ্ছে প্যাসেজ পড়েছে, সো ওইটা আপনার আসলে আপনি কি ভোকাবুলারি কত পার্সেন্ট আপনার জানা। সো সারমর্ম হচ্ছে এটা, আপনি প্রথমে আপনার মাথায় ধরে রাখবেন যে আপনাকে কিন্তু এখান থেকে হেডিং ম্যাচিং থেকে, পার্টিকুলারলি আমি হেডিং ম্যাচিং নিয়ে যেটা আজকে করাচ্ছি, হেডিং ম্যাচিং থেকে আপনার 2টা থেকে 3টা ভুল হতেই পারে। 3টা ভুল হলেও হতাশ হওয়ার কিছু নাই। আপনি 7 স্টিল ইউ ক্যান মেক 7 স্কোর। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম লার্নিং। এখন আমাকে আপনারা একটু শেয়ার করেন, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? এই যে হিজিবিজি দেখা লিখছেন। যাচ্ছে দেখা যাচ্ছে ওকে, থ্যাংক ইউ। এখন আমাকে বলেন যে আমরা যখন হেডিং ম্যাচিং করব, সো সেক্ষেত্রে একে একে আমাকে বলবেন আমরা কি যে ধরেন যে কোশ্চেনে আমাদের যে ইয়াটা থাকবে, আমি যদি একটু দেখি কথার কথা, যেমন 1 নম্বরে আপনার এই টপিকটা আছে, আমার একটা একটা হেডিং হতে পারে। আচ্ছা ভালো কথা, অনেকেই এত নতুন থাকতে পারে, অনেকেই নাই, বাট তারপর বলি যে হেডিং ম্যাচিং এর কাজটা কি? কাজটা হচ্ছে প্যারাগ্রাফ এ, এই যে প্যারাগ্রাফ এ, এটার এখান থেকে মূল বক্তব্যটা কি সেটা কোনটার সাথে যায় এটা ম্যাচ করা। সেখানে যদি আমি দেখি যে 9, তাহলে আমি 9 অ্যান্সার করব। আর আবারও বারে বারে বলে রাখি, রিডিং এর ক্ষেত্রে কিন্তু এক্সট্রা টাইম দেওয়া হয় না। সো আপনি বি কেয়ারফুল। এখন দেখেন, প্রথমে আমাকে আপনারা বলেন এই যে এই 7টা কোশ্চেন করার জন্য আপনি কত টাইম পাবেন? কতটা টাইম আছে? এইটা আগে আপনাকে কিন্তু ইয়া করার আগে আপনাকে কিন্তু টাইম লিমিটটা নিজে নিজে ঠিক করে নিতে হবে। কত টাইম, কত বলেন, কয় মিনিট পাবেন? এক, আপনার রিডিং এর 3টা প্যাসেজ থাকে, 3টা প্যাসেজে মানে হচ্ছে স্যার আপনার 10 মিনিট স্যার, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হচ্ছে ম্যাক্সিমাম আপনার 10 মিনিটস। ম্যাক্সিমাম 10 মিনিটস, রাইট। এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে আপনাকে রেখে দিতে হবে। 2 নাম্বার, এখন বলেন যে আপনি যখন ওই যে হেডিং ম্যাচিং এ যখন আপনি ইয়া করতে যাচ্ছেন, আপনি কি কিভাবে আমরা আসলে খুঁজবো, মানে আমরা কি হুবহু ওই কথাটাই খুঁজে পাবো কখনো? একটা হতে পারে আপনার কিওয়ার্ড আপনি ডিরেক্টলি পেয়ে গেলেন, আর একটা হতে পারে ওটার সিনোনিম, সিনোনিম আপনি পাবেন, সিনোনিম পাবেন। আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে প্যারাফ্রেজিং থাকতে পারে। বানান তো সবই ভুল হচ্ছে দেখা যাচ্ছে। ওকে, প্যারাফ্রেজিং। আর কিভাবে থাকতে পারে? আপনাকে হতে পারে যে আপনার টোটাল আপনি আসলে ডিরেক্টলি কোনো কিছু বলা নাই, কিছুটা প্যারাফ্রেজিং করা আছে, বাট আপনাকে টোটালটা কিন্তু অনেক ক্ষেত্রেই আপনাকে ইনফার করতে হবে, বা আপনাকে বুঝে নিতে হবে যে ভাবার্থটা কি। ঠিক আছে, তো অনুধাবন করে আপনাকে অ্যান্সার করতে হবে। আচ্ছা,
তারপর আমরা খুঁজবো কি কি, আমরা কি ফার্স্ট লাইন খুঁজবো না লাস্ট লাইন খুঁজবো বলেন দেখি ইনিশিয়ালি। ফার্স্ট লাইন স্যার। ওকে, ফার্স্ট লাইন খুঁজলাম। যদি খুব আপনারা যদি এক্সপার্ট হন, সাথে আপনার হচ্ছে আরেকটা লাইন, ওয়ান মোর। তারপরে আমি খুঁজবো হচ্ছে লাস্ট ওয়ান, লাস্ট লাইন, সাথে আপনার ওয়ান মোর বিফোর দ্য লাস্ট লাইন। আমরা আরেকটা খুঁজবো যে আমরা জেনারেলি মানে যারা একদম ইনিশিয়াল স্টেজে আছেন তারা প্রথম লাইন শেষ লাইনই খুঁজলেন। আচ্ছা, আর যারা একটু এক্সপার্ট হয়ে গেছেন প্রথম লাইন তারপরে সাথে সাথে একটু সেকেন্ড লাইনটাও খুঁজে ফেলবেন, আর সাথে লাস্ট লাইন এবং লাস্টের আগের লাইনটাও যদি এর মধ্যে খুঁজে না পান। ঠিক আছে? আচ্ছা, যারা 7 বা 6.5 পেতে চান তাদের জন্য আরেকটা টিপস হচ্ছে আপনার হচ্ছে ডোন্ট স্টপ। আমি এভাবে লিখি বোঝার জন্য, ডোন্ট স্টপ সার্চিং। আপনার এই 7টার মধ্যে এমন এমন একটা হেডিং ম্যাচিং থাকবেই যেটাতে আসলে আপনি মনে করেছেন যে আমি তো প্রথম লাইনে পেয়ে গেছি সুতরাং এইটাই হবে না, ওর আরেকটা লাইনে দিয়ে ওইটাকে আবার হাওয়েভার অন্য একটা সাইন পোস্টিং দিয়ে দিতে পারে সেক্ষেত্রে। সো বি কেয়ারফুল। আর আমরা একটা কি খুঁজবো, সাইন পোস্টিং, সাইন পোস্টিং খুঁজবো। সাইন পোস্টিং আমরা লাস্ট ক্লাসে বলেছি যে আমরা যখন দেখা যাচ্ছে যে প্যাসেজ পড়ছি, আপনি খুব সুন্দর করে গল্প বলছেন যে সে খুব ভালো ছেলে, সে প্রতিদিন অমুক করে তমুক করে, কিন্তু মানে তার এই যে কিন্তু দিয়ে বুঝে নিতে হয় যে আসলে বোধহয় অন্য কিছু একটা লাইনে চলে যাচ্ছে। সেই ধরনের কিছু ওয়ার্ড দেখে আমরা বুঝবো যে সাইন পোস্টিং। এই সাইন পোস্টিং এর মাধ্যমেও কিন্তু আপনাকে মূল বক্তব্যটা বলে দেয়। হতে পারে কি কি, হাউএভার, হতে পারে বাট, হতে পারে দাজ, হতে পারে দেয়ারফর, সেই ধরনের কিছু একটা যেটা আপনার, অথবা যদি লাস্টের কোনো লাইনে দেখেন যে যিনি রাইটার তিনি মানে তার একটা কনক্লুডিং রিমার্ক, ইন কনক্লুশন বলতে পারে, অথবা এই ধরনের কিছু একটা। সো ওইগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। সো এত কিছু। এখন আমাকে একজন বলেন, আপনি কি তাহলে যখন এই একটা প্যাসেজ সলভ করতে যাচ্ছেন, প্যারাগ্রাফ এ যখন পেলেন তখন কি আপনি ওই পরীক্ষার হলে বসে 1 নাম্বার খুঁজলাম, 1 নাম্বার হ্যাঁ এটা খুঁজেছি ওকে, 2 নাম্বার এটা খুঁজেছি ওকে, এইভাবে কি 9টা আইটেম খুঁজতে থাকবেন? ওই স্কিলটা কিভাবে আসবে আমাকে একটু বলেন, কি করতে হবে সেজন্য? সেলিম বলেন, স্যার ওই স্কিলটা কিভাবে আসবে? আমি কি পরীক্ষার হলে একটা একসাথে স্যার, এইটা আসতে হলে কিভাবে স্যার আসবে? এটা প্র্যাকটিস করতে হবে স্যার, আচ্ছা, তো মিনিমাম আপনার আমি কি বলি সবসময় যে থ্রু প্র্যাকটিসিং স্যার, এটা ওয়ান বাই ওয়ান করা যাবে হ্যাঁ না স্যার। আপনি প্র্যাকটিসের মাধ্যমে একসাথে সবগুলো হয়ে যাবে। আমি যেটা বলি যে রিয়েল টেস্টে বসার আগে এরকম সিঙ্গেল প্যাসেজ, অর্থাৎ যেটাতে কিনা 10টা বা 13টা কোশ্চেন, এরকম একটা প্যাসেজ যেটা 20 মিনিট আমরা টার্গেট করি, এরকম কতগুলো প্যাসেজ করতে হবে? মোর দ্যান 100। ঠিক আছে? এটা যখন আপনি করবেন, কারণ এক একটা প্যাসেজে এক একটা কোশ্চেনের সাথে সাথে প্যাসেজ গুলাতে আপনাকে আসলে এক একটা ট্রিক্সে ফেলে দেয়। কথার কথা, আজকে আমরা যদি এই প্যাসেজটা সলভ করি তাহলে তো আমাদের প্যাসেজে কোনো বাধা হওয়ার কথা না। নেক্সট যে কোনো প্যাসেজে আমরা তো 7 পাবো, কিন্তু তা কি পাবো? এই প্যাসেজ থেকে আমরা কিছু স্কিল শিখবো। হয়তো হতে পারে যে এই প্যাসেজটাতে মেইনলি ফোকাস দিয়েছে কিছু প্যারাফ্রেজিং এর উপরে, কিছু সিনোনিমের উপরে, অথবা কিছু হতে পারে যে আপনার সবগুলাই হয়তো আমরা দেখেছি লাস্ট লাইন থেকে পাবো। কথার কথা। সো এইটা আপনি তো এইটা সব প্যাসেজে থাকবে না, কোনোটাতে একদম কিওয়ার্ড ডিরেক্টলি আপনি পেয়ে যাবেন। তো সব প্যাসেজে তো এরকম পাবেন না। বাট হ্যাঁ, ওই যে যেটা বলেছেন মঈনুদ্দিন, আপসেট যেটা আসলে কঠিন প্যাসেজ, প্লাস স্মৃতি রানীও বলেছেন আসলে এরকম প্যাসেজ একটা থাকে। ঠিক আছে? সো ইউ নিড নট টু বি ওরিড এট অল। সো আপনাকে পাস করার সুযোগ দিবে। আমি আগেই বলি যে আগে আপনারা স্ট্যান্ডার্ডটা জেনে নেন, আপনার কারেন্ট স্কোর কত। আপনার স্কোর যদি 5.5 হয়ে থাকে, আপনি কেন 7 এর জন্য এক্সপেক্ট করবেন? এটা তো অন্যায়। এবং যখন আপনি 7 এর জন্য এক্সপেক্ট করবেন তখন আপনি 5 এরও নিচে চলে যাবেন। আপনি যদি আগেই জেনে থাকেন যে আপনি রিডিং এ আপনি 6.5 আপনার আসলে এভারেজ স্কোর, আপনি অনুযায়ী অ্যান্সার করবেন, আপনার তো ভুল হবে 13টা,
তেরোটা বলে আপনি মন খারাপ করবেন কেন, আপনি আপসেট হবেন কেন, নার্ভাস হবেন কেন? এই কথাটা আমি প্রত্যেকটা সেশনে বলি। আপনি যদি এটা মাথার মধ্যে নিতে পারেন তাহলে মানে আপনার 50% আপনার টেনশন কিন্তু মাথার থেকে দূর হয়ে যাবে। ওকে, এখন আমরা মেন জায়গায় যাই। স্মৃতি রানী আপনি থাকেন। ওকে, আচ্ছা, এখন আমাদের প্রথম কাজ কি হবে আমি আরেকটু বলে দিই। সেটা হচ্ছে একটা প্যাসেজে আমার ধরেন যে লিস্ট অফ হেডিং আছে, এটা একটা কোশ্চেন আছে, কই গেল লিস্ট অফ হেডিং, আচ্ছা এটা একটা কোশ্চেন, তারপরে তো আমরা আরো কোশ্চেন থাকে তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র 7টা, এখানে আমরা দেখছি মাত্র 7টা। তো আমার তো আরো মিনিমাম 5টা থেকে 7টা কোশ্চেন থাকবে। সো ধরেন যে পরে আছে আপনার ফিল ইন দা ব্ল্যাঙ্কস, তারপরে আছে আপনার ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস তো নট গিভেন। তো এখন আপনাদের কি স্ট্র্যাটেজি, আপনাদের এক্সপিরিয়েন্স কি বলে যে আমি যখন প্যাসেজ পাবো তখন লিস্ট অফ হেডিং যদি থাকে এটাকে আগে করে ফেলবো? বলেন দেখি একজন। সবাই কি খেতে গেলেন নাকি মিউট করে? স্যার আমি তো তাই করেছি, প্রথমে আগে লিস্ট অফ হেডিংস গুলো একটা একটা করে দাগানোর চেষ্টা করছি কিওয়ার্ড গুলো। না, আজকেরটা তো তাই করবেন কারণ আজকেরটা তো টাস্ক ছিল এটা, বাট আমি বলছি যখন একটা ফুল প্যাসেজ পাচ্ছেন, মানে আমি বলছি যে কোশ্চেন টাইপ লিস্ট অফ না হেডিং স্যার, একটা। আমরা বলেন। লিস্ট অফ বলেন। হেডিং পরে করতে হবে স্যার, এটা তো হার্ড অন্যগুলোর সাথে। এক্স্যাক্টলি তাই। সরি আমি একটু ওষুধ খেলাম এই জন্য টাইম কিলিং হলো। So, এখন আপনি দেখেন এই যে লিস্ট অফ হেডিং কি, আমি যখন এগুলার দিকে তাকাই আমি এগুলাতে একবার পড়বো, ধরেন যে এই যে কয়টা প্যাসেজ আছে এফ জি, 7টা প্যাসেজ আছে, আমি 7টা প্যাসেজ পড়তে যে আমার যে সময় লাগবে এগুলো কি আমার মাথায় থাকবে? পরে আবার যখন ট্রু ফলস নট গিভেন করতে যাবো আমি তো খুঁজে পাবো না। তো দেখেন স্ট্র্যাটেজি হচ্ছে এইটা, আগামী টাইম কিভাবে আপনি মেনটেন করবেন সেটা বলি, পরে প্যাসেজে যাচ্ছি। হয়তো আপনারা মনে করছেন যে প্যাসেজ না সলভ করে এগুলো বলি কেন, আসলে তো আপনি প্যাসেজ তো টাইম দিলে আপনি সবগুলো অ্যান্সার করতে পারবেন, কিন্তু আপনাকে তো মেইন কনস্ট্যান্টটা কি, যারা 6.5 থেকে উপরে পেতে চান বা 6 এর উপর পেতে চান, আপনার মেইন কনস্ট্যান্টটা হচ্ছে আসলে আপনার টাইম। সো আপনি যদি টাইম পেতেন আপনি সবই মোটামুটি আপনি 6.5 কনফার্মই করে আসতে পারতেন, কিন্তু আপনি টাইম মেনটেন করতে পারেন না। সো ওইটা আসলে আমাদের মেইন শেখার। তো সেক্ষেত্রে দেখেন আপনি ট্রু ফলস নট গিভেন বা ওইগুলো আগে করে নেবেন, সোজা কথা। অন্যগুলা করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকলে আমরা জানি যে সেটা আগে করব, তারপরে ট্রু ফলস নট গিভেন যদি দুই একটা কিওয়ার্ড দিয়ে পেলাম, না পেলে আমি সব ইয়েস 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 দিয়ে চলে আসবো। আর যদি আমি লোকেট করতে পারি কোশ্চেন তাহলে আমার 50% আসলে শেষ। এমন হতে পারে, দেখেন এই জিনিসটা আপনি একটু খেয়াল করেন, এমন হতে পারে যে ট্রু ফলস নট গিভেন করতে অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে যে আমার এই প্যাসেজটা কিন্তু পড়া হয়ে গেছে, ঠিক আছে? তো তখন কিন্তু আপনি ইজিলি এখান থেকে, আপনি কত নাম্বার এফ, এফ এ ছিলাম আমরা, আপনি কিন্তু ইজিলি এই এফ নাম্বারটাতে অ্যান্সার করতে পারবেন। তো দিজ আর দ্য টেকনিক্স, যে আপনি ওই যখন ওইগুলা করবেন ওইগুলো ফাঁকে ফাঁকে আপনি এখানে চলে আসবেন। আপনি যদি মনে করেন যে না আগে আমি ট্রু ফলস করব, তারপরে আমি কি আগে সামারি কমপ্লিশন করে নিব, তারপরে আমি এটা যাব না, আপনি ওইভাবে আপনি পারবেন না, আপনি টাইম কিল করে ফেলবেন। সো দিজ আর দ্য টেকনিক্স, যারা আসলে বেশি নাম্বার পেতে চান তাদের জন্য এই স্কিলটা। সো এখন আমরা যাই, আরেকটা টিপস আগে বলে নিই করার সময়, সো দ্যাট আমাদের জন্য করতে গেলে সুবিধা হবে। আপনি কখনোই ফ্রিজ করে ফেলবেন না কোনো অ্যান্সার। কথার কথা, আমি যদি উদাহরণ দিয়ে বলি, আপনি এখানে দেখছেন যে 1 হতে পারে, এটা 1 প্যারাগ্রাফে, আপনি আগে এটাকে ফ্রিজ করবেন না, আপনি এটার সাথে ধরেন যে 4 আসলো, এরকম থাকলো, আরেকটাতে আসলো 4, ঠিক আছে? এগুলো আপনি রাখেন, যখন আপনি ডুপ্লিকেট দেখছেন, আপনি যখন দেখলেন যে 14 করার পরে 17তে সেই এটা তো এখানে ক্রস করতেছে, তাহলে এখন আপনি ডি কে এনশিওর করেন আগে, যে আর ইউ কনফিডেন্ট, এটাই ডি। যদি আপনি এটা কনফিডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি এটা কেটে দিবেন। এইভাবে হচ্ছে আপনার কিন্তু হেডিং ম্যাচিং করার নিয়ম। তারপরে আরেকটা যেটা আমরা বলে থাকি যে কখনো কখনো ওই যে যখন মিলে না, যেমন আমি বি তে যদি বলি যে আমি বি নাম্বারে অ্যান্সার করতে চাই, এখন বি নাম্বার আমি যদি অ্যান্সার করি যে আমার কাছে মনে হচ্ছে আপনার হচ্ছে যে এটা হয় 6 হতে পারে, বিতে 6 হতে পারে, অথবা আমার এটা 9 নাম্বারে হতে পারে।
তো সেক্ষেত্রে আপনি যদি লাস্ট দিয়েও যদি কোনো কিছু খুঁজে না পান কথার কথা, তখন আপনি পার্সেন্টেজ হিসাব করবেন। আপনার যতটুকু নলেজ এর মধ্যে অ্যাচিভ হবে পরীক্ষার আগে তো আরো ইমপ্রুভ করবেন ডেফিনেটলি। ধরেন এটাতে আপনার কাছে মনে হচ্ছে 30%, এটাতে মনে হচ্ছে 10%, তাহলে এই রিস্কটা আপনাকে নিতেই হবে। এটাকে এটা দিবেন, এটা আপনার অ্যান্সার হবে। তো দেখেন এই টেকনিক গুলো আপনাদেরকে কিন্তু ফলো করতে হবে। আপনি কখনোই 100% ম্যাচ করতে পারবেন না। আর প্রত্যেকটা দিন আমার কথা যে যদি এই যে 7টা করে প্রশ্ন হোক ডেইলি, আজকের থেকে যারা আগামী 4 মাসের মধ্যে পরীক্ষা দিবেন তারা প্রত্যেকদিন একটা প্যাসেজ কমপ্লিট করতে হবে। একটা ফুল প্যাসেজ না হোক, মানে আমার সোজা কথা যে আপনার এই যে ব্রেন স্টর্মিং এই প্র্যাকটিসটা জারি রাখতে হবে। আদারওয়াইজ বা আপনি একটা অল্টারনেট ডেতে করেন, আজকে করলাম কালকে গ্যাপ দিলাম পরশু দিন, ওকে ফাইন, বাট আমার কথা আপনি রেগুলারিটি মেনটেন করেন। আদারওয়াইজ এটা এরকম না যে সপ্তাহে একদিন করে করলেন বা মাসে একদিন করে করলেন, এরকম না। আমি কি টেকনিক গুলো ক্লিয়ার করতে পারলাম? কারো কোনো কনফিউশন আছে এ পর্যন্ত যেগুলো বললাম? না স্যার। ওকে, থ্যাংক ইউ। এইগুলো হচ্ছে বেসিক। আপনারা অনেকে মনে করছেন যে প্যাসেজটার অ্যান্সার কি হবে বা এটা, এই প্যাসেজের অ্যান্সার জানলে আপনার কি? এই প্যাসেজ কি কখনো থাকবে? এই টেকনিক কি কখনো থাকবে? এই টেকনিকই যদি থাকবে তাহলে তার এত $1000-2000 দিয়ে তো ওই আপনার 1 ঘন্টা হিসাবে তো তাদের আর মানে কোশ্চেন যারা করে তাদেরকে তো পোষার কোনো মানে নাই ক্যামব্রিজে। তারা ওইগুলো রিসার্চ করে বের করে যে আপনি এটা যত সলভ করেন আপনি কয়টা পারবেন না, যদি না আপনি টেকনিক গুলা অবলম্বন করেন। সেক্ষেত্রে হতে পারে কোনো না কোনো প্যাসেজে আপনার ওই যে 2 নাম্বার থেকে বাকি যেগুলো কোনোটা না কোনোটা ওখানে কাজ করবে। বাট আমি অনেককে দেখেছি আবার একটু মিসগাইড করেন, যে সবাইকে বলেন যে না প্রথম লাইন সেকেন্ড লাইন পড়ে বের করতে হবে। না, ইটস নট ট্রু। এটা আমরা আজকে দেখলেও বুঝবো বা যে কোনো প্যাসেজে দেখলে বুঝবো। কিছু কিছু প্যাসেজে প্রথম লাইন শেষ লাইন পড়লে পারা যাবে, আর ওইটাতে আপনারা ফিস থাকেন না। ঠিক আছে, ওকে। সো এখন আসেন, স্মৃতিরানী আপনি আছেন না কি গেছেন গা? আছি স্যার, আছি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এখন আসেন, আপনারা তো যারা সলভ করেছেন আমার সাথে মানে তুমুল হাড্ডাহাড্ডি ইয়া হবে, বার্গেনিং হবে। আপনারা বলবেন যে না এটা 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 অহেতুক না, বাট মানে ট্রুলি আমার সাথে বার্গেন করবেন। ওকে, তো এখন আমরা প্যাসেজ যেতে যাই। ঠিক আছে, আমি আগেই বলে নিচ্ছি পরীক্ষার হলে কিন্তু এইভাবে সলভ করব না। পরীক্ষার হলে ট্রু ফার্স্ট নট গিভেন এর ফাঁকে ফাঁকে বা সামারি কমপ্লিশন যখন দেখবো যে এটা টোটালটা হয়ে গেছে তখন আমি এইটার অ্যান্সার খুঁজবো। সো এইভাবে কিন্তু গ্যাপ গ্যাপ করব। আপনারা কি এই টেকনিকটা কখনো কেউ ফলো করেছেন, না এটা ধরেছেন এটা শেষ করে আমাকে যেতে হবে এরকম করেছেন? আমার তো মনে হয় ওইটাই করেছেন। ইভেন আপনি সামারি কমপ্লিশন পরপর 2টা প্রশ্ন খুঁজে পাচ্ছেন না, ড্রপ, আপনি ওখানে থেমে যান, আরেকটা কোশ্চেনে চলে যান আপনি। ঠিক আছে, বাট টাইম মেনটেন করতে হবে। আপনাকে এটা 10 মিনিট, আপনি লাগাতার 10 মিনিট দিয়েন না এখানে, তাহলে আপনি পারবেন না। সো ওইভাবে আপনাকে সলভ করতে হবে। আসেন এখন দেখেন, আমি আমার আমি আমি যেটা এখন আপনাদেরকে বলি, যেটা আমি এভাবে সলভ করি, আমার স্ট্র্যাটেজি এটা। আমি কখনো লিস্ট, অনেকে বলে যে এটা পড়বা, এটা আগে পড়ে নিবা প্রত্যেকটা লিস্ট। আমি বলি যে না, আমি এটা পড়বো না, আমার টাইম লস হবে, আমি এটা পড়ার কোনো দরকার নাই। আমি আগে তো ডেফিনেটলি আমি করবো টু ফার্স্ট নট কি বলে সামারি কম্পিটিশন, ওগুলা করতে করতে আমি ধরে নিলাম এটা সলভ, এটা মোটামুটি কিছু লাইন আমি পড়েছি, আমার একটা আইডিয়া হয়েছে। তো এখন আমি একটু প্রথম লাইনটা আগে আমাকে কিন্তু এটা একটু দেখতে হবে যে স্টেপ পিরামিড অফ ডিজো স্যার। অ্যাকচুয়ালি আমি প্রথমে পড়ে বুঝি নাই, বাট পিরামিড সম্পর্কে একটা কিছু এটা তো বুঝতে পারলাম, এটুকু বুঝলে ইটস মোর দ্যান ইনাফ। ওকে, সো একটু এটা একটু পড়ি, যেহেতু আমি তো আগে করতে যাই কিন্তু এটাকে আমি একটু পড়েছি কথার কথা, সেই হিসাবে একটু জানি। বাট তারপর আমি একটু দেখতে চাই পিরামিড আর মোস্ট ফেমাস মনুমেন্ট of ancient Egypt and still hold enormous interest of people in the present day. আচ্ছা, interest of for people এটা নিয়ে কোনো একটা কোশ্চেন থাকতে পারে। আমি একটু এবার লাস্টের লাইন, কোনো কি সাইন পোস্টিং আছে এখানে? এই যে দেখেন however, তো সাধারণত এগুলা থাকার পরে আপনি ধরেই নেবেন যে এটার আসলে পরে এই জায়গাটুকুই আপনার মেনলি থাকবে। ঠিক আছে, তো আমি এখানে একটু দেখে নিই। there is no question that as far as Egypt is concerned, it began with one monument to one king designed by one. দেখেন আপনি কতগুলো ওয়ান পাচ্ছেন, ওয়ান, এগুলো একটু খেয়াল করতে হবে। ওয়ান ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট, মানে এই যে একটা এটা সম্পর্কে বলেছে, এইটুকু তো বুঝলাম যে একটা পিরামিড সম্পর্কে কে কে বানিয়েছে এটা বলেছে। আচ্ছা, এখন আমি ইয়াতে যাব, লিস্ট অফ হেডিং। এখন আমি দেখি প্রথমটা মিলিয়ে দেখি, আমি এই সময় আমি পড়বো, আমি আগে পড়ে টাইম নষ্ট করবো না, কারণ আগে যদি আমি পড়তাম পরে ওটা করার পর আমার মেমোরিতে এত থাকতো না, আমি এত শার্প না। সো আমি এখন পড়বো।
তাহলে আমি ওখান থেকে কি কি কিওয়ার্ড নিলাম এটা মাথায় রাখবো। একটা হচ্ছে ইন্টারেস্ট, পিপুলের ইন্টারেস্ট আছে প্রেজেন্ট ডেতে, সো এরকম একটা কোশ্চেন থাকতেই পারে যে আগেও ছিল এখনো প্রেজেন্ট ইন্টারেস্ট আছে, সেটা মাথায় রেখে দিলাম। মানে আপনাকে কোশ্চেন আসলে মেক করতে হয় যখন পড়তে থাকেন। তারপরে একটা মনুমেন্ট কি বলে কথা বলেছে, এটা পিরামিডের কথা বলেছে, এটা কে কে তৈরি করেছে একদম স্পেসিফিক বলেছে, যেটা ওয়ান ব্রিলিয়ান্ট আর্কিটেক্টের কথা বলেছে। আচ্ছা, So, এখন আমরা একটু খুঁজি the area artifact, the areas and artifacts within the pyramid itself. আর্টিফ্যাক্ট এরিয়া, এটা তো কিছু পেলাম না। তারপর আমি একটু কিওয়ার্ড গুলো দাগিয়ে রাখি, আর্টিফ্যাক্ট। তারপর ডিফিকাল্ট টাস্ক, ডিফিকাল্ট টাস্ক নিয়ে কিছু বলে নাই। এ কিং হু সেভ দ্য পিপল, একটা কিং এর সম্পর্কে বোধহয় একটু বলা আছে, এই যে ইজিপশিয়ান কিং এটা দেখেছিলাম, বাট ওখানে যে আপনার সেভ এই কথাটা বলা নাই। তাহলে আমার এখানে এ কিং এবং সেভ এভাবে দাগাইতে হবে। আচ্ছা, তারপরে এ সিঙ্গেল সার্টেনটি অ্যামং দ্য আদার ডেফিনিট ফ্যাক্টস, একটা সিঙ্গেল মানে সার্টেনটি, সো এখানে একটা নির্দিষ্ট কিছু বলছে, সিঙ্গেল সার্টেনটি এবং আদার্স, অন্যান্য গুলো আছে যেগুলো লেস ডেফিনিট ফ্যাক্টস, যেগুলো আসলে অতটা ক্লিয়ার না বা ক্লিয়ার ভাবে বলা হয়নি, নির্দিষ্ট না, এরকম কিছু একটা। আচ্ছা, এইটা একটু একটু হতে পারে, বাট ওইগুলো তো একদমই না। এটা আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে 5%। সো এইটা আমি একটু রাখলাম, আর কোনোটা যায় কিনা দেখি। And overview of the external building areas বলা নাই। a pyramid design that other copied, ডিজাইন সম্পর্কে কিছু বলা আছে, আর্কিটেক্ট আছে, সেই হিসাবে আমি ডিজাইনটা নিতে পারলাম যে হচ্ছে যাইতে পারে, বাট আদার কপির কথা বলা নাই। কপির কথা কিন্তু বলা নাই। আচ্ছা, the area for changing the design, ওই যে ডিজাইনের কথা বলা আছে, কিন্তু আপনার হচ্ছে কি বেরিয়াল অথবা আপনার হচ্ছে যে আইডিয়া ফর চেঞ্জিং, এগুলার কথা কিন্তু বলা নাই, স্ট্রাকচারের কথা বলা নাই। বেরিয়াল তো নাই, তো এখানে আমি এইটাতেই আমি দেখে নিলাম এটা নাই। তারপর হচ্ছে অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সের কথা তো বলে নাই। ইনক্রেডিবল যখন থাকে, দেখেন এই জিনিসটা খেয়াল করে, এখানে যদি ইনক্রেডিবল না থাকতো, এখানে যদি বলতো যে অ্যামেজিং, তারপর আপনার যদি বলতো যে অ্যাস্টনিশিং, সো এগুলা কিন্তু এই টাইপেরই সিনোনিম আসলে থাকে, অথবা এক্সক্লেমেটরি সাইন থাকবে ওইখানে, আপনি খেয়াল করবেন সেন্টেন্সের শেষে। সো যে কোনো ভাবে এই টাইপের যদি কিছু থেকেই থাকে, ওইটা কিন্তু ওই জায়গায় রিফ্লেক্ট করে। আগে আমরা দেখেছি যে কখনো কখনো সিনোনিম থাকতে পারে, কখনো প্যারাফ্রেজিং থাকতে পারে, কখনো ইনফার করতে হবে। সো আপনাকে কিন্তু এতগুলা জিনিস মাথায় রাখতে হবে। সো এখন আপনি তো প্রথমে আপনার মাথা ঘেমে যাবে যে এত স্যার যে বললো 8-10টা পয়েন্ট, তো আমার নিজেরও কিছু পয়েন্ট আছে, টেকনিক আছে, সব মিলে 15-20টা মাথায় রাখবো কি করে? ইটস প্রিটি সিম্পল, জাস্ট সলভ মোর দ্যান 100 passages, then you will be learned definitely all of these tips, এবং এগুলা মানে তখন আপনার স্পন্টেনিয়াসলি আপনার কাছ থেকে ডেলিভারি আসবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দ্য অ্যান্সার টু সাম আনএক্সপেক্টেড কোশ্চেন্স, তো আনএক্সপেক্টেড কোশ্চেন্স নিয়ে তো আমার কিছু বলা নাই, অ্যান্সার তো খুঁজে পেলাম না কোনো কিছু। আপনাদের মাথায় কি আর কোনো অল্টারনেট আছে? এই সিঙ্গেল আমি পেলাম এই কারণে যে 1111 দেখে আমি ইয়া করেছি, এবং আমি দেখলাম যে এই যে হাউএভার একটা সাইন পয়েন্ট, আমার এত কিছু বোঝার দরকার নেই। আমি যদি ওয়ার্ড টু ওয়ার্ড মে না, এখানে 111 দেখে এবং ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট একদম স্পেসিফিক করে বলেছে কিছু একটা জিনিস, তো সেই ক্ষেত্রে যারা একটু 7 পেতে চান, যারা 6 পেতে চান, এরকম কিছুটা 5% মিললে, বাকিগুলো যদি 0% মানে আপনি যদি কেটে দিতে পারেন। ও আরেকটু বলে নিই, আপনার হচ্ছে এগুলোর অ্যান্সার করার আরেকটা পদ্ধতি হচ্ছে, আপনি হয় সঠিকটা খুঁজবেন অথবা বেঠিকটা খুঁজবেন। যেমন আমার নলেজ থেকে আমি 4 নাম্বার পড়ে আমি বুঝতে পারতেছি না যে এটা হবে, কিন্তু আমি যখন এই কাটাকাটি করার দিকে যাচ্ছি যে কোনটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা 5% হলেও হইতে পারে, তো দ্যাটস ওয়াই আমি কিন্তু এটা অ্যান্সার করব। আপনারা কি এগ্রিড নাকি এখানে কোনো এগ্রিমেন্টে যেতে চান? এর জন্য এইটা না যে আমি তো আপনি অ্যান্সার দেখেছেন এটা 4 আছে, সো এটা স্যারের সাথে আমি কিভাবে বার্গেনিং করব, না। আপনার কি আর কোনোটা অ্যান্সার মনে হয় কিনা আমাকে বলেন, যদি না থাকে নেক্সট কোশ্চেনে যাব কুইক। আপনারা কি কনভিন্সড? স্মৃতি, ওকে, জি স্যার। থ্যাংক ইউ। তারপরে যারা 7 পেতে চান, কি বলেছি আরেকটা টেকনিক বলেছি, হয় লাস্টের আগের লাইন যাব, কখন যখন লাস্ট লাইন আমি পাবো অ্যান্সারটা, তখন আরেকটু কনফার্ম জন্য একটু উপরের লাইনটাতে যাব।
আর যদি ফার্স্ট লাইন পাই তাহলে একটু কনফার্ম করার জন্য পরের লাইনটাতে যাব। সো এইখানে আমরা চাইলে আরেকটু উপরের লাইনে যাইতে পারি। the best way to be fluent in English? হ্যাঁ ঠিক আছে, একটু মিউট করতে হবে। The evolution of the pyramid form has been written, argued about for centuries. How একটু যদি উপরে যাই তাহলে এখান থেকে আসলে মেইনলি পড়তে হবে। তো এখান থেকে পড়তে গেলে আমরা দেখছি যে এখানে আসলে অনেকগুলা ছিল, তার মধ্যে কিছু কিছু ছিল যেটা কিনা ওই যে চাইনিজ মায়ান হাবিজাবি এরা বোধহয় করছে, কিন্তু ওটা স্পেসিফিক না, স্পেসিফিক করে লাস্টের দিকে একটা বলতেছে। সো অত আমার যাওয়ার দরকার নাই রে ভাই, অত যাইতে গেলে আপনি 5টা করে এই যে এইটুকু মিলেছে, আমি তো দেখতেই পাচ্ছি যে আমার এখানে আমার এটা 5% হলেও এটা যায়। ঠিক আছে, আমি অন্তত সিঙ্গেলের তো সিনোনিম খুঁজে পেয়েছি 1 সার্টেনটি, কয়বার 1 1 1 1 বলেছে এবং একটা স্পেসিফিক আর্কিটেক্ট করেছে। সো আমার এইটুকু না খুঁজলেও চলবে। ঠিক আছে, তাহলে আমরা এটা অ্যান্সার করে দিলাম। বাট আমি কি ধরে নিলাম যে 4 নাম্বার এখন কেটে দিব? কখনোই না, এই কাজটা কখনো করবেন না। 4 নাম্বার আরেকটার উত্তর হইতে পারে, এমনও হতে পারে আপনার কাছে যদি মনে হয় 4 নাম্বার এটার উত্তর, আপনি কনফিডেন্ট, কোনো সমস্যা নাই, দুইটাতে 4 দিয়ে আসবেন, একটা তো হবে। ঠিক আছে, ওকে। এখন আমরা বিতে যাই, এবার একটু ঝটপট যাব। বিতে বলছে, আর দেখেন যখন আপনারা আসলে স্কিলড হয়ে যাবেন, আপনাকে এখন আপনি যখন রিড আউট করছেন, আপনি ডিসুজার ওয়াজ দ্য ফার্স্ট কিং অফ দ্য থার্ড কি ডাইনাস্টি অফ ইজিপ্ট এন্ড দ্য ফার্স্ট, এইভাবে আপনি মাথায় ঢুকাচ্ছেন, বুঝছেন। কিন্তু আপনারা যখন এক্সপেরিয়েন্সড হয়ে যাবেন তখন আপনারা ঠিক এভাবে পড়বেন, ডিসুজার দ্য ফার্স্ট কিং অফ দ্য থার্ড, ওকে ওকে গেল। এখানে কি বললো আপনারা ঠিক এভাবে বলবেন, এটা থার্ড কিং, একটু মার্কারটা দিন, থার্ড ডাইনাস্টি আছে, এটা নিয়ে বলতে পারে, আমি জানিও না এটা মানে কি। আচ্ছা, তারপর প্রায়র একটা কথা আছে যে ডিসুজারের এই মডিফায়ার গুলো একটু খেয়াল করবেন, ডিসুজারের আগের কোনো কাহিনী আছে নাকি। আচ্ছা, তারপরে টম মানে কি, টম মানে কি, টম মানে কি, মন্দির কবর, মন্দির মন্দির, মন্দির। আচ্ছা, ওয়াই রেক্টেঙ্গুলার, আচ্ছা এগুলো ছিল হচ্ছে রেক্টেঙ্গুলার মনুমেন্ট ছিল, মেড অফ ডায়েট ক্লে, হতে পারে যে ক্লে নিয়ে একটা টিপ থাকতে পারে। আর আমি উপরে যাব না, তারপর একটু নিচের দিকে যাই, নিচের দিকে এটা 19 বছর পিরামিড, বাট some historians scholar attribute a much longer time for his rules. আচ্ছা, মাছ এখানে আমি একটু ধরে নিই, হিস্টোরিয়ান নিয়ে যদি কোনো কথা থাকে মাছ লঙ্গার থাকতে পারে, নাম্বার অফ সাইজ এন্ড মনুমেন্ট ইজ বিল্ড। আচ্ছা, তারপর এইটা একটু শেষ করি, এই লাইনটা তো শেষ করলাম না, ড্রাইড ক্লে, ব্রিক। আচ্ছা, ব্রিক কথাটা থাকতে পারে, প্যাসেজ নিয়ে কিছু থাকতে পারে, ডিকেড, প্যারিড একটা কিন্তু ইম্পর্টেন্ট ইয়া, আপনাকে খেয়াল রাখতে হবে এগুলা কিওয়ার্ড। আচ্ছা, এখন যদি আমি যাই এরিয়া আর্টিফ্যাক্ট এরিয়াজ, আর্টিফ্যাক্ট নিয়ে বলছে ওরা কিছু, যে ওটা আর্টিফ্যাক্ট রেক্ট্যাঙ্গুলার মনুমেন্ট কিছুটা যায় আর কি। তারপরে কিন্তু এরিয়া নিয়ে তো বলছে না যে ওটা কি এরিয়াতে, এরিয়া নিয়ে কি কিছু বলছে, আশেপাশের এরিয়া নিয়ে কিন্তু কিছুই বলছে না, টাইম নিয়ে বলতেছে, সো এটাও না। তারপরে হচ্ছে ডিফিকাল্ট টাস্কের কথা বলতে এখনো পাই নাই, কি হু সেভের কথা বলা নাই, সিঙ্গেল এটা তো নাই, তারপর ওভারভিউ এক্সটার্নাল বিল্ডিং, এক্সটার্নাল এর কথা বলা নাই। তারপর আপনারা কিন্তু এগুলো একটু খেয়াল রাখেন, যে আমরা কখনো কখনো দেখি যে আপনার এই যে এক্সটার্নাল বা অন্য কোনো মডিফায়ার থাকে, সেগুলো আপনারা খেয়াল রাখেন। আপনি বিল্ডিং দেখেই কিন্তু এটা মেরে দিতে পারেন অ্যান্সার, যেহেতু বিল্ডিং এর কথাই বলছে, যে টমের কথা বলছে, সো এটা হতে পারে। হাতে তো সময় কম, ভেতরে যাব না, না এই যে এক্সটার্নাল এগুলা মডিফাই গুলা খেয়াল করবেন, ঠিক আছে, তা নাহলে কিন্তু স্লিপ করে যাবেন। ওকে, সো এটা নিয়েও এক্সটার্নাল কোনো কথাবার্তা বলে নাই। পিরামিড ডিজাইন দ্যাট আদার কপি, এখানে ডিজাইন নিয়ে কিন্তু একটু আমরা পাচ্ছি, সেক্ষেত্রে আমি 6টা রাখতে চাই। রেক্টাঙ্গুলার কিন্তু বলেছে, আদার কপিড, বাট কপিডটা কিন্তু আসে নাই, কিন্তু আমি তো ভেতরে পড়িও নাই, ভেতরে পড়লে থাকতে পারে, সেই হিসাবে আমি কিন্তু 6 রেখে দেবো। আচ্ছা, তারপরে হচ্ছে an idea for changing the design of burial structure নিয়ে কথা এবং burial এর কথা একটা বলা আছে, এক্ষেত্রে আমি কিন্তু আপনার 7টাও রাখবো আমি। ইনক্রেডিবল এক্সপেরিয়েন্স এর কথা বলা নাই, আনসার আনএক্সপেক্টেড কোয়েশ্চেন্স এর কথাও কিন্তু বলা নাই। সো তাহলে কি হবে, আপনাদের কারো কোনো কনফিউশন আছে এখানে?
আমার সাথে একমত কিনা? আমি দুইটা রাখতে চাই। আপনারা কি এর মধ্যে কোন একটা বাদ দিতে চান? কেউ কি বাদ দিতে চান 6 অথবা 7 এর মধ্যে, যে না এটা স্যার আমি রাখতে চাই না, এটা বাদ দিব? আমি স্যার যেহেতু দুইটা অ্যান্সার পেয়েছি, আমি ওই প্রথম লাইনটার পরের লাইনটা পড়তে চাই, মানে লাইনটা আরেকবার মনোযোগ দিয়ে পড়তে চাই। আচ্ছা আরেকবার চলেন পড়ি। আমরা কোনো ক্লু খুঁজে পাই কিনা, দুইটার মধ্যে কোনোটাকে বাদ দেওয়া যায় কিনা, বা আরেকটু আগে লাস্টের লাইনটা পড়া যায় কিনা। লাস্টের লাইন তো পড়লাম, সেই হিসাবে আপনি আমরা এটা স্যার স্ক্যানিং করে কপি বা কপির সিনোনিমাস কোনো শব্দ পাই কিনা এটা দেখতে পারি স্যার, না সেটাই তো, সেই ক্ষেত্রে তো কুইক স্ক্যানিং করে। সেই ক্ষেত্রে আপনার তো ওইটা টাইম নষ্ট হবে। আপনি ধরেন যে পেলেন না কথার কথা, আপনি কথার কথা পেলেন না, না পাইলে কি হবে, আপনি এখানে 1 মিনিট সময় নষ্ট করবেন। তো এভাবে রেখে দেন না, এখন আপনাকে ফিক্স করতে কে বলছে? 6-7 থাকুক। এই জায়গায় এই মেন্টালিটি গুলো আপনাদের, মানে মেন্টালিটি না, মেন্টালিটি বললে আসলে রংলি বোঝানো যায়, বোঝা যায় জিনিসটা। এটা হচ্ছে কি বলবো, পারসেপশন স্যার। এই পারসেপশনটা আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। আপনাকে এখনই বের করতে হবে কেন? আপনার এখনো জি পর্যন্ত আছে, হতেই পারে আরেকটাতে আপনি 100% কনফার্ম হয়ে যাবেন যে 7, তাহলে আপনি ডান করে কেটে দিবেন। আপনি 1 মিনিট সময় নষ্ট করতে যাবেন কেন? আপনার একটা মিনিট যে কত ইম্পর্টেন্ট, যারা রিয়েল এক্সাম দিয়েছেন তারা জানেন। লাস্টে হ্যাঁ, একটা মিনিটের জন্য এরকম আমি অনেককে দেখেছি যে ওই যে ওই কোশ্চেনে অ্যান্সার শিটে তো তুলতে হয়, লাস্টে 3-4টা তুলতে পারে না, খাতা টান দিয়ে নিয়ে যায়। ঠিক আছে, সো খাতা তো টান দিবে না, স্টপ বললে স্টপের সাথে সাথে রাখতে হবে, তারপর আপনি লিখলে ওটা এমনি সাসপেন্ড করে দিবে আপনার খাতা। সেই ভাই মানুষ রেখে দেয়, সব অ্যান্সার করেছে, একটা মিনিটের অভাবে সেখানে তুলতে পারে না। ঠিক আছে, সো বি কেয়ারফুল। এটা থাকুক, থাকুক না কেন, পরে দেখবো। এবার সিতে যাই। সিতে বলছে যে স্টেপ পিরামিড। আচ্ছা, ওই পিরামিডটা সঙ্গে ধরলে এক্সামিন। আচ্ছা, এটা এক্সামিন করা হয়েছিল, ইনভেস্টিগেট করা হয়েছিল লাস্ট সেঞ্চুরি। সময় নিয়ে কিছু থাকতেই পারে, এই জন্য আমি দাগাইলাম। প্রসেস ওয়েন্ট থ্রু মেনি ডিফারেন্ট স্টেজেস। এটা অনেক স্টেজের মধ্যে দিয়ে গিয়েছিল এই প্রসেসটা। আচ্ছা, তারপরে এখানে বোধহয় একটা হিস্টোরিয়ান কেউ একটা আছে, সে কাজ করেছে, আর যাব না। তারপরে এটা হচ্ছে, আমার খালি এই জিনিসগুলো ধরতে হবে, আপনি নিজে নিজে অ্যাজিউম করবেন এটা হিস্টোরিয়ান কিছু একটা করছে, কমেন্ট, এটা নিয়ে কিছু একটা, আমার ভেতরে পড়ার দরকার নেই। তারপর কনস্ট্রাকশন অফ দ্য পিরামিড পিরামিড ইন দ্য কমপ্লেক্স আছে সিমেন্ট প্ল্যান্স এন্ড বিফোর ইট কেম। আচ্ছা, পিরামিড ইন দ্য কমপ্লেক্স, কনস্ট্রাকশন অফ দ্য পিরামিড। আচ্ছা, কনস্ট্রাকশন নিয়ে কোনো শব্দ থাকতে পারে, আমি আর পড়তে চাই না, লাস্টের লাইন যাবো, কারণ অনেক আমি 1 লাইনে পড়ার কথা ছিল, সে জায়গায় আমি 2 লাইন পড়ে ফেলতেছি। আমি অত টাইম নাই আমার ভাই, সোজা কথা। আমি 7 পেতে চাই, 6.5 পেতে চাই, 13টা এমনি ভুল করতে পারি। সো আমি হয়তো এমন সোজা সোজা পরের কোশ্চেন গুলোতে আমার অ্যান্সার আছে যে কিওয়ার্ড দেখে আমি উইদিন এ সেকেন্ড বলতে পারবো, সেখানে আমি সেই সেকেন্ডটা নষ্ট করবো কেন? বরঞ্চ আপনি রেখে দেন, যদি লাস্টে 5-10 মিনিট আপনি হাতে পান, ব্যাক করবেন। ওকে, তো আমি লাস্টের লাইনটা পড়তে চাই। দ্য ওয়েট অফ দ্য এনরমাস মাস ওয়াজ এ চ্যালেঞ্জ। সো এগুলো খুব মানে চ্যালেঞ্জিং ছিল ফর দ্য বিল্ডার্স, এইটুকু তো বুঝলাম। স্টোন, ওই যে স্টোন, হু প্লেস দ্য স্টোন এট অ্যান ইনওয়ার্ড ইনক্লাইন ইন অর্ডার টু প্রিভেন্ট মনুমেন্টাল ব্রেকিং, এবং এগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সো এই আপাতত আমরা পাইলাম। এখান থেকে পেলাম যে লাস্ট সেঞ্চুরি কথা বলেছে, একটা বিল্ডিং প্রসেস করেছে যেটা অনেকগুলো স্টেপ ছিল। আর লাস্টের লাইন থেকে পাচ্ছি যে আপনার এটা যে মাছটা ছিল, এগুলা ইনরমাস, অনেক বড় বড় ইয়া ছিল, ইনরমাস অনেকগুলা ছিল, এগুলো চ্যালেঞ্জিং ছিল, এবং যদি ভেঙে না যায় ওটা সতর্ক ছিল। এটুকু আপনাদেরকে দেখতে হবে। আচ্ছা, আসেন এবার সিতে। এরিয়া আর্টিফ্যাক্ট, এরিয়া নিয়ে বলে না, আর্টিফ্যাক্ট নিয়ে কিছুটা হয়তো বলতে পারে, যে ওই যে কিভাবে কি করছে এটা নিয়ে বলতে পারে। ডিফিকাল্ট টাস্ক, এইটা কিন্তু কিছুটা যায়, এটা কিন্তু আমার কাছে যেহেতু ডিফিকাল্ট, ওই যে চ্যালেঞ্জ বলেছে তো ডিফিকাল্ট, আমি এটা হিসাবে আমার কিন্তু 40% মনে হচ্ছে। আমি অত তো পড়ি নাই, সে পার্সেন্টেজ হিসাব করে আমি বের করছি। দ্য কিং হু সেভ দ্য পিপল একেবারেই না, দ্য সিঙ্গেল সার্টিনিটি একেবারেই না, ওভারভিউ এক্সটার্নাল বিল্ডিং এন্ড এরিয়াস, এক্সটার্নাল বিল্ডিং এর কথা বলে নাই, ওইটা আসলে ওইটা যে বানাচ্ছে ওইটার কথা, সেটাও একেবারে না। পিরামিড ডিজাইন দ্যাট কপিড, ডিজাইনের কথা বলা হয়েছে, কিন্তু কপি ডিজাইনের কথা এরকম বলা হয়নি, আর্কিটেকচার বা হাবিজাবির কথা বলা হয় না, ওটা প্রসেস নিয়ে বলেছে। সো এটাও একেবারেই না। অ্যান আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন ফর বেরিল, আপনার হচ্ছে স্ট্রাকচারস, এটাও না। তারপর হচ্ছে অ্যান ইনক্রেডিবল। আচ্ছা সেলিম, আপনি একটু দেখতে স্যার, দেখতে, আপনি কি মোবাইলে আছেন না কম্পিউটারে আছেন?
মোবাইলে আছে স্যার। মোবাইলে আছেন, একটু কে যদি দেখতে পারেন এটা কি প্রনাউন্সিয়েশনটা কি বেরিল হবে নাকি না ইয়া হবে, আমি তো বেরিল ঠিক বলতেছি, আছে স্যার, ব্যারিয়াল স্যার, ঠিক আছে। বেরিয়াল হবে না বেরিল হবে, একটু গুগলে ইয়া করে দেখেন তো আমি ভুল বলছি কিনা। বাড়িয়াল, বাড়িয়াল আপনি কি মানে শুনে কবর, শুনে বলেছেন না নিজে উচ্চারণ করে বলছেন? বাড়িয়াল। একটু দেখেন তো বেরিয়াল না ব্যারিয়াল, একটু দেখেন। ব্যারিয়ালই বেরিয়াল? শুনলাম স্যার। আমার মনে হয় কিন্তু বেরিয়াল হতে pronunciation- পারে। কোনটা? বাড়িয়াল, ব্যারিয়াল। আচ্ছা তাহলে ব্যারিয়াল। বাড়িয়াল, বাড়িয়াল। শুনেন স্যার। শোনা যায় না। আচ্ছা টাইম নষ্ট করতে যাচ্ছি না, আপনি এটা যদি ব্যারিয়াল হয় আমি একটু দেখে নিই, জাস্ট এ মিনিট, তাহলে হবে কি Yes, আমার sir. সাথে হ্যাঁ স্যার, শুনেন স্যার। ব্যারিয়াল, ব্যারিয়াল, জি ব্যারিয়াল, স্যার, ব্যারিয়াল। ব্যারিয়াল, Burial. ঠিক আছে। তাহলে আপনার Burial. সাথে সাথে আমার সাথে সাথে আপনাদেরও কিন্তু আর এটা ভুল হবে না আজকে, যার জন্য আমি আমি যদিও জানি বাট একটু আপনাদেরকে বানা স্যার, টাইম burial. নষ্ট করলাম, সো আপনারা আর ভুলবেন না, ব্যারিয়াল, ঠিক আছে। জি স্যার, ব্যারিয়াল। তো ব্যারিয়াল স্ট্রাকচারস এটা তো না, এটা আমি কেটে দিব, তারপর ইনক্রেডিবল এক্সপেরিয়েন্স এটাও না অ্যান্সার, সো আমি আর যাব না। সেক্ষেত্রে আমার কাছে অনেক ডিফিকাল্ট টাস্ক মনে হয়েছে, কারণ এটা তুলতে মুলতে ভেঙে যায় হাবি যাবি। তো এটা কিন্তু ইজিলি আপনি হচ্ছে 2 নাম্বার এটা চোখ কান বন্ধ করে দিই, এটার অপশনের দরকার নাই। একমত কিনা? এবার পরেরটাতে যাই, ডি। ডি হচ্ছে when finally completed, আচ্ছা কমপ্লিটেড নিয়ে একটা কিন্তু প্যাচ থাকতে পারে। আচ্ছা এটা এত মিটার, 62 মিটার, এটা কিন্তু হাই, এটা কিন্তু নিজের সম্পর্কে বলছে, এবং টলেস্ট স্ট্রাকচার, আচ্ছা ডিজাইন কিন্তু বলছে না, টলেস্ট এটা বলতেছে। আচ্ছা এখন তাহলে আমরা দেখি, তারপরে হচ্ছে আপনার কমপ্লেক্স, এটা দ্য কমপ্লেক্স কথা বলতেছে, সাইজের কথা বলেছে, তারপরে হচ্ছে এইটা একটা বুঝলাম যে আর্টিফ্যাক্ট বা এই ধরনের কিছু একটা বলছে। আচ্ছা তারপর শেষ কোথায়? শেষ এখানে শেষ। If someone was to need to advance to find location through opening in the wall, want to advance how to find the location through opening of in the wall. Disaster was so proud broke traditional monument same castle. এখানে আমি কিছুটা পাচ্ছি না, বাট এবারে কিছু ফিগার থাকলে এগুলো একটু পড়া দরকার। এত হেক্টর, এত মিটার, ঠিক আছে। এই মিটার দেখে কিন্তু বলা যায় যে মোটামুটি আপনার এটা খালি বিল্ডিংই না, বিল্ডিং এর বাইরে ওই যে সারাউন্ডেড, সো এই যে দেখেন আপনারা সংখ্যা পেলে বেসিক্যালি আমি যখন এটা সলভ করি আজকে, আমি এটা প্রথমে পড়ি না লাস্টে পড়ি নাই, কারণ আমার তো করতে করতে কিছুটা হলে এক্সপিরিয়েন্স হয়েছে। আমি এই যে হেক্টর মেক্টর দেখে আমি এটা অ্যান্সার করেছি। এটা অ্যান্সার করতে আমার হচ্ছে 5 থেকে 6 সেকেন্ড লাগছে মাত্র। সো ডিটাতে আর সময় এক্সপেন্ড করব না আপনাদের জন্য, এটা আসলে যে এক্সটার্নাল যেটা এটা হবে 5। সো দিস আর দ্য ট্রিক্স অ্যাকচুয়ালি। আপনাকে কিন্তু দেখেন যখন ওরা কোশ্চেন করে তারা আপনাকে অনেকভাবে হিন্টস দিতে চায়। যারা 5.5 পেতে চান এই প্যাসেজটাতে, এটা তাদেরকে পারতেই হবে। অনেকে ভয় পেতে পারেন এত বড় প্যাসেজ, এটা কিভাবে খুঁজে পাবো। যেখানে যত বড় সেইখানে আপনার জন্য অপরচুনিটি কিছু তারা রাখবেই। আপনি যখনই দেখতেছেন হেক্টর, তারপর এখানে হচ্ছে তাদের এই যে মিটার, টল, এইটা এই 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 কিওয়ার্ডটা আপনার মিস করার কথা না রে ভাই, ঠিক আছে। সো এইটা কিন্তু খুবই ইজি, এবং এটা একদম মানে 5.5 থেকেই বলি আর 6 বলি, এটার মাঝামাঝি আসলে অ্যান্সার, এটা না পারার কোনো কারণ নাই। এবার ইতে যায়, বাট তারপরেও ইট ডাজন্ট মিন যে আপনি যদি এটা না পেরে থাকেন তাহলে কি আপনার স্কোর 5.5 না। অনেক 8 ব্যান্ড স্কোরার আছে যারা আপনার হচ্ছে সবসময় ক্রিটিক্যালি চিন্তা করে, তো সহজ জিনিসগুলো মাথায় ঢুকে না। আবার অনেক 5.5 পাওয়ার স্টুডেন্ট আছে যারা খুব কঠিন কোয়েশ্চেন যেটা আপনার খুব ইজি ভাবে অ্যান্সার করতে চলে আসে, সেটার সাথে আসলে স্কোরের কোনো সম্পর্ক নাই। তো আসেন এখন আমরা ই নাম্বারটা দেখি। আচ্ছা ই নাম্বারটাতে হচ্ছে আমরা দেখি যে এটা চেম্বারের কথা বলেছে, এটা হচ্ছে আপনার ওই যে টম্বের কথা বলেছে, বডির কথা বলেছে, beneath the pyramids surrounded, এটা হচ্ছে maze of long tunnel, vast maze of long tunnel, টানেলের কথা বলেছে। at some room discover robbers। আচ্ছা এখানে কি ওখানে রোবার ডিসকারেজ রোবার, কারণ ওখানে রোবার মানে তো আমরা জানি, আর আগেই বলে নি যারা অ্যাকচুয়ালি 6+ পেতে চাচ্ছেন, ওই যে একটা বই দিয়েছিলাম না, মানে যে কোনো বই নিতে পারেন, 1 to 16 ভোকাবুলারি আপনাকে পড়তে হবে। আপনি যদি প্যাসেজ গুলা পড়তে যে বেরিয়ালের মানে না জানেন, টুম্বের মানে না জানেন, তারপর আপনার যদি রবারের মানে না জানেন, এগুলো যদিও সিম্পল ওয়ার্ড, এগুলো না পড়লেও জানার কথা, আর অনেকে থাকে যাদের কম থাকে, এগুলো আপনাকে জানতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না।
ঠিক আছে? তো এখানেও আমার কিন্তু আগে চোখ যায় যে ফিগার গুলা, যদিও আমার পড়ার কথা ফার্স্ট এবং লাস্ট লাইন। দেয়ার আর আদার হিস্টোরিয়ানস হাউএভার হু ক্লেম, আমি এই যে হাউএভার দেখে কিন্তু এখানে চলে আসতে পারি, দেখি এটাতে পাই কিনা। সবসময় যে অ্যাক্টিভস কাজে লাগবে তাও নয়। হু ক্লেম দ্য ভেসেলস আর ডাম্পড ইনটু দ্যাট, ভেসেল নিয়ে কথা বলেছে। আচ্ছা, শেফস অ্যানাদার অ্যাটেম্পটস, আমি অত পড়বো না, আমি এই যে হালকা হালকা পড়ে প্রিভেন্ট গেম রবার ফ্রম গেটিং কিংস ব্যারিয়াল চেম্বার। আচ্ছা, এটা নিয়ে কথা বলছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এখানে কিছু ফিগার আছে, এগুলা কিসের ফিগার? ওভার এত 100 অফ দ্য ভেসেলস, শেপ, এইখানেও কিন্তু ভেসেল দেখেন, এবং এই ভেসেল শব্দটা অনেক জায়গায় আসছে কিন্তু, স্টোন। সো আর মাথায় তো রাখলামই, এইটা মাথায় রাখলাম যে আপনার যে টানেলের কথা, তারপরে আমি ভেসেলের কথা, এগুলো মাথায় রাখলাম, মাথায় রেখে আসেন একটু যায়। কত টাইম দিব না তো, আপনি 30 সেকেন্ডের মধ্যে আপনার এক একটা প্যাসেজ আপনি পড়বেন, ঠিক আছে? কিওয়ার্ড ম্যাচ করবেন, এবং এটা কিন্তু বলাই আছে ব্রিটিশ কাউন্সিলে। আপনি যখন আপনি তাহলে বলতে পারেন যে স্যার তাহলে তো আপনি ফাঁকিবাজি করে অ্যান্সার হয়ে যাচ্ছে না। আপনার আইটিএস এক্সামটা তো আপনি কতটুকু ইংলিশ জানেন সেটা জানানোর জন্য না, ইংলিশ জানার জন্য আপনার হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেন, অনার্স করেন, পিএইচডি করেন, ওটাতে আপনি ইংলিশ জানবেন। এটা তো হচ্ছে আপনি কমিউনিকেশনের জন্য যতটুকু ইংলিশ সেটা জানেন কিনা, আর আপনি ডিসিশন মেকিং এ কেমন, সেটা আপনার আইকিউ কেমন, এগুলো দেখার বিষয়। তো দিজ আর দ্য টেকনিক্স আসলে আপনার হচ্ছে নলেজ প্লাস হচ্ছে টেকনিক্স, আপনাকে এগুলাকে ইয়া করতে হবে। সো আপনি সবসময় পুরা প্যাসেজ পড়ে অ্যান্সার করবেন, ইউ নিড নট টু থিঙ্ক অ্যাবাউট ইট অ্যাট অল। সো আপনাকে সবসময় কিন্তু ওই যে ওইভাবে খুঁজলে চলবে না, আপনাকে ইভেন ব্রিটিশ কাউন্সিলের ডিরেকশনে বলা আছে পুরা প্যাসেজ পড়ার দরকার নাই, কিওয়ার্ড দেখে দেখে পড়বেন। দেখেন আমরা ওখান থেকে যেগুলো নিয়েছিলাম এখানে খুঁজে পাচ্ছি কি না, ই নাম্বারে আমরা আছি, তাই তো? আচ্ছা, দেখেন areas and artifacts within the pyramid itself, within আর্টিফ্যাক্ট নিয়ে কিন্তু মেলেই, টানেল ফানেল, তারপরে আপনার হচ্ছে কি বলে ওই যে ভেসেল টেসেল, এটা আমার কাছে কিন্তু মোর দ্যান 50% মনে হচ্ছে, মোর দ্যান 50%। আর কোনটা আছে না, ডিফিকাল্ট টাস্ক না, দ্য কিং সেভড হিজ পিপল, কিং নিয়ে জানি কি একটা কথা দেখলাম। however who claimed the vessel was the king's burial chamber, না এটা ডিসিশন 1 2, সাধারণত মাঝখানে এই জায়গাগুলোতে হিন্টস থাকে, বাট আপনারা যখন রাইটিং লিখবেন, দেখেন আমি আরেকটু বলে নিই, আমার তো কথা বলতে গেলে সেটা লম্বা হয়ে যাচ্ছে। যখন রাইটিং লিখবেন, একটা রাইটিং এর প্যাসেজও কিন্তু এইভাবে হয়, একটা প্যারাগ্রাফ, মেন কথাটা এই জায়গাটাই থাকে, ওইটাকে দেখেন, এই যে ওইটার উদাহরণ দিবেন এই জায়গায়, এই যে তারা এই কথা বলেছে, আসলে টেনে টেনে তারা লম্বা করেছে, ঠিক আছে? এই জায়গাগুলোতে অ্যান্সার থাকে না মেনলি, এই জায়গাগুলোতে হিন্টস থাকে, যেমন এখানে হিন্টস পাচ্ছি, এগুলোরই ব্যাখ্যা আসলে মেনলি এখানে। সো ওইটা আমার কাছে যাচ্ছে না। ডিজাইন আদার কপিটের কোনো কথা নাই, আইডিয়া চেঞ্জিং দ্য বেরিয়াল স্ট্রাকচার, চেঞ্জিং এর কথা নাই, বেরিয়ালের কথাবার্তা বলা আছে কিন্তু দেখেন আপনারা কনফিউজড হবেন, অনেকে ওই বেরিয়াল ওয়ার্ডটা খুঁজে পেয়েছেন, ওই জায়গায় খুঁজে পেয়ে হয়তো মেরে দিতে পারেন যে স্যার তো বলছে বেরিয়াল তো খুঁজে পেয়েছি, মানে ওয়ার্ড ম্যাচ করলে অ্যান্সার করে দিতে, তো বেরিয়াল তো আরো জায়গায় আছে, সো এটা অ্যান্সার করবেন কেন আপনি? সো এটা আমার কাছে একদম না, কারণ চেঞ্জিং এর কথা বলা নাই, ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স এই ধরনের কিছু পাইনি, অ্যান্সার টু সাম আনএক্সপেক্টেড কোয়েশ্চেন্স, এটা আমার কাছে মনে হচ্ছে না। সো যেহেতু আমি ওভার 50%, আমি কিন্তু আসলে কোনোটাতে 100% বলতেছি না, কারণ আমার অত পর টাইম নেই, কিছু কিছু বলে ইনফার করছি, তো আমার ইনফার করা তো ভুল হতে পারে, তো দ্যাটস আমি বলছি 50%। সো এই ক্ষেত্রে আমার এটা 1 হতে পারে। এটা নিয়ে কি কারো কোনো দ্বিমত আছে কিনা, যে আমি এটা অ্যান্সার করেছিলাম এটা ভুল হয়েছে? আপনারা কেউ ডিসএগ্রিমেন্ট করছেন না কেন, আমার সাথে কি কনভিন্সড হচ্ছেন, নাকি স্যার বলতেছে এটার সাথে আর কোনো দ্বিমত করা যাবে না এরকম কিছু? আপনারা যদি আমার সাথে ডিসএগ্রিমেন্টে যান, ওইটাই কিন্তু আপনার জন্য বেনিফিট। উত্তর তো আপনি প্যাসেজের শেষেও দেখতে পারেন, আপনার তো ক্যামব্রিজে দেওয়াই আছে উত্তর, আপনি এখানে এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্টের জন্য আসছেন, ঠিক আছে? কারো কোনো দ্বিমত থাকলে সাথে সাথে কোশ্চেন করে বলবেন, স্যার আমি এটাতে মনে হয় এটা। আচ্ছা, স্যার এখানে ওই যে 50% এগ্রি করার কারণ যদি আরো একটু আরেকবার, এখানে আর্টিফ্যাক্ট ওই যে আপনার ওইটা কিভাবে তৈরি হয়েছে, এবং উইদিন দা পিরামিড ইটসেলফ, পিরামিডের মধ্যেই ভেসেল, পিরামিডের মধ্যেই আপনার হচ্ছে টানেল, হ্যাঁ, এবং এটা হচ্ছে পিরামিড কেন্দ্রিক। দেখেন এই যে কিছুটা এগুলার সাথে কিছুটা মানে ইয়া থাকে, এটা কিছুটা কিন্তু কাছাকাছি, যে 20% হলো কাছাকাছি আপনার, তারপরে এটাকেও যদি নেই এই তিনটার সাথে 5% হলো কাছাকাছি,
আপনারা তো এগুলোর মধ্যেই যারা ভুল অ্যান্সার করেছেন, হয় 1 দিয়েছেন, নাই 5 দিয়েছেন, নাই 7 দিয়েছেন, যে কোনো একটা, বাইরে তো আর দেওয়ার নাই। বাইরে দিয়ে থাকলে সেগুলো আসলে আপনারা পড়েনই নাই বা অথবা বুঝতে পারেন নাই গ্যাপ গুলা। যেমন অনেকে যদি কেউ যদি 6 দিয়ে থাকেন, যে হ্যাঁ, এটা তো পিরামিড ডিজাইন নিয়ে বলছে, কিন্তু আপনার তো বাকি কথাটা মিলতে হবে। কপিটের তো কোনো অপশন নাই। তো আমি ধরে নিচ্ছি আপনারা হয়তো 4টার মধ্যে দিয়েছেন, এই 4টার বাইরে কেউ কি দিচ্ছেন এটার অ্যান্সার? আমার মনে হয় না। তো তখন আমি কম্পেয়ার করব। যেমন আমার কাছে, আমি যখন এটা নিয়ে বসি আপনাদের আজকের সেশনের জন্য, আমার কাছে একটু কনফিউশন লেগেছিল এই যে এইটা নিয়ে, আপনার এটা নিয়ে। তো আমি ওইটা নিয়ে বলি। এটা হচ্ছে আপনার কোন গেল, এক্সটার্নাল, এই যে এইটা নিয়ে, আর হচ্ছে আপনার এইটা নিয়ে, এটা নিয়ে আমার কনফিউশন ছিল। তো এখন দেখেন, এই যে এখানে আমি আগে এটাকে আমার হিসাবে হবে না, এই কারণে আমি ধরে নিলাম যে এক্সটার্নাল এর বিল্ডিং বা বিশেষ করে এরিয়ার কোনো কথা নাই। এখানে হচ্ছে তার উইদিন, দেখেন এই জায়গায় আপনাকে উইদিন আর্টিফ্যাক্ট। তারপরে যদি এটা আপনার 5 নম্বরে যদি হতো কিছুটা মনে হচ্ছে, কিন্তু এটা তো আমি আরেকটাতে তো আমি কনফার্ম, এই যে ডি তে। সো ডি তে যখন আমি দেখেছি এটা 90% হবে, এইটাতে যদি এই 5 নাম্বার যদি হয়ও এবং ওটা যদি 40% আমার কাছে মনে হয়, তো আমি তো এটা দিবই না, আমি 90% এর দিকে যাব। সেজন্য আমার কাছে 1%। ঠিক আছে? এই যে উইদিন কথাটা আপনারা হয়তো, এই যে এক্সটার্নাল উইদিন, এইভাবে কিন্তু মিসগাইড করবে, এগুলা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এখন আসেন এফ এ। এফ এ কি বলছে? এফ এ বলছে যে আনফরচুনেটলি মানে একটা কিন্তু এখানে নেগেটিভ কিছু একটা আছে। এই যে এটা কিন্তু একটা সাইন পোস্টিং। দেখেন আপনারা যখন রাইটিং এ লিখবেন, ধরেন যে আপনার হচ্ছে ইয়া নিয়ে লিখছেন একটা প্যাসেজ, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে। ওকে, তো আপনি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে পজিটিভ, যে ধরলাম যে টপিকটা এরকম যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে বর্তমান যে ওয়ার্ল্ড লিডাররা আছেন তারা খুব পজিটিভলি চিন্তা করছেন, আপনি এটা পক্ষে না বিপক্ষে, তো আপনি পক্ষেই লিখলেন। সো প্রথম প্যারাগ্রাফে আপনি লিখলেন পক্ষে পক্ষে পক্ষে। তারপরে দেখেন প্যারাগ্রাফটা আপনি যদি নেগেটিভ রিফিউট করতে চান, আনফরচুনেটলি আপনি কিন্তু এটা দিয়ে রিফিউট করতে পারেন। আনফরচুনেটলি আমাদের নেতারা খুবই অগ্রসর, কিন্তু তারা খালি ওই মিটিং এর মধ্যে সীমাবদ্ধ থাকছে। বাস্তবিক অর্থে তারা আপনার হচ্ছে কার্বন ফুটপ্রিন্ট বা যদি বলি কার্বন ডাই অক্সাইড বা গ্রিন হাউস গ্যাস, এটা কন্ট্রোলের জন্য বাস্তবিক তারা কোনো অ্যাকশনই নিচ্ছেন না, আমাদের রিপোর্ট তাই বলছে। তো এই যে এই ধরনের সাইন পোস্টিং বা এই ধরনের যাগুলা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, আপনার মার্কস গুলা ক্যারি করে। যেমন আমি এটা পড়তে পড়তে আমি ধরে নিলাম এখানে এসে সে একটা অন্য কিছু বলবে এখানে। ঠিক আছে? ওকে, এখানে কি বলে দেখি, অল দ্য প্রিকশনস এন্ড ইন্ট্রিকেট ডিজাইন। আচ্ছা, ডিজাইন নিয়ে কথা বলেছে। এখানে হচ্ছে আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক নিয়ে কথা বলছে। ডিড নট প্রিভেন্ট রোভার্স। আচ্ছা, রোভার্স কে আটকায়নি, এ ধরনের একটা কথা আছে। তারপর লাস্টের দিকে চাই, মানে আমি যদি প্রথম এবং শেষ লাইন খুঁজে না পাই কোনো অ্যান্সার, তখন মাঝখানে যাবো আর কি। There was enough left throughout the pyramid itself. আচ্ছা, there was enough left throughout the pyramid complex, however astonished, amazed archaeologists excavate. আমি কিন্তু অতটা বুঝি নাই যখন অ্যান্সার করি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই যে অ্যামেজ, এতগুলা হিন্টস দেওয়া আমার ছেড়ে আসা উচিত হবে না। আপনাকে যে কোশ্চেন তৈরি করছে সে আপনাকে এত সুন্দর সুন্দর হিন্টস দিয়ে রাখছে। এই যে দেখেন, এই একটা সো এইটা এত সুন্দর হিন্টস দেওয়ার পরে আপনাকে আসলে ছাড়ার কোনো সুযোগ নাই। ইনক্রেডিবল আর ওই ধরনের অ্যামেজিং, আর কোনোটাতে বলা আছে? কোন এক্সপ্রেশনের আর কোনো ইয়ে আছে? কিন্তু আমি তো এইটাকে ম্যাচ করলাম তখন, কিন্তু ডিসপাইট ফিউ রিমেন্স এর সাথে তো মিলে না এই জায়গাটা, এটাই তো সমস্যাটা করলো আমাকে। দেয়ার ওয়াজ ইনাফ লেফট থ্রু আউট দ্য পিরামিড। সো ওখানে তো অনেক ছিল, তারপরে অ্যাস্টনিশড হলো কেন? তাহলে এইটুকু যদি ক্লিয়ার করতে চাই, আমি তো এইটুকু দেখে কিন্তু আমি কি 5% এটা ধরতে পারি না কম্পেয়ার টু আদার কোশ্চেনের তুলনায়? আদার অন্যগুলা তো আমার যাচ্ছে না এখন পর্যন্ত যেটা পড়লাম। সো এটা কি 5% যায় না আপনার কাছে মনে হয়? তো 5% যদি যে থাকে, একটু এটা নিয়ে ভাবি এখন, যেহেতু বাকিগুলো আর মাথায় নাই। এমনও হতে পারে যে মাঝখানে ওই যে প্রথম সেন্টেন্সের পরের লাইন অথবা শেষ সেন্টেন্সের আগের লাইন পড়তে গেলে দেখা যাচ্ছে আরেকটা আপনার মাথায় চলে আসবে উত্তর, তখন আপনি এটা কেটে দেবো।
বাট এখন পর্যন্ত আমি এফটাকে আমি 8ই রেখে দিই। আচ্ছা 8 রেখে আমি আরেকটু আমি কনফার্ম হব। 5% তো দেওয়া যাবে না, অ্যাটলিস্ট 20-30 বা 40% হলে দেওয়া যায়। দেখি আগের লাইনটা একটু দেখি, আগের লাইনটা শুরু হয়েছে কোথায়? তো অনেক বড় লাইন। গ্রেপ গুডস এন্ড ইভেন হিজ বডি ওয়্যার স্টোরেন। পুরো ওকে, প্যাসেজই পড়তে হচ্ছে স্যার। পুরো পেপার প্যাসেজটা তো ছোট, মাত্র 3টা লাইন, এটা তো ছোট, করতেই হ্যাঁ। হবে। ওই যে শর্টকাট, যদি আপনি ওই স্ট্যান্ডার্ড হয়ে থাকেন যারা 6 স্ট্যান্ডার্ড, তাদের আমি বলবো যে জায়গা টাইম আর নষ্টই করবেন না, এটা খালি মার্ক করে রেখান যে এটা একটু পরে দেখতে হবে, দেখে আপনি 8 অ্যান্সার করে দিবেন, কারণ আপনার কিওয়ার্ড কিছু কমন পড়েছে। ইনক্রেডিবল এক্সপেরিয়েন্স, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কারণ যখন তারা এক্সক্যাভেট করে, যখন আর্কিওলজিস্টরা মানে ওটা এক্সক্যাভেট করে ভেতরে যায়, করে ভেতরে যায়, তখন তারা অ্যাস্টনিশড হয়েছে। কিন্তু এই জায়গাটা আমার সাথে তো একটু মিলে না, যে তারা বলতেছে ইনাফ, এইটাকে বোঝার জন্য আমার আরেকটু দেখতে হবে যে আসলে কি এটা হবে কিনা। বাট এটা দিয়ে অ্যান্সার করা যায়, যেহেতু আমি বললাম 5% আর তো যায় না কোনোটা। আপনারা একটু ডিসএগ্রিমেন্টে আসেন যে না স্যার এটাও তো যায়, এখন উত্তর দেখে ফেলছেন বলে কি কেউ ডিসএগ্রি করবেন না? আচ্ছা আমি আসতেছি এই পার্টটাতে পরে, আগে এটা শেষ করে দিই। দ্বিতীয় লাইনে অ্যান্সারটা পাওয়া যাচ্ছে। গিভ স্টোলেন, আচ্ছা তারা কিন্তু তার বডি দেখেন এবং তার গ্রেপ গুডস, অনেক মালামাল কিন্তু স্টোলেন at some point in past. All archaeologists found there were a small number of his valuable overlooked. আচ্ছা মানে কি এখানে দেখেন এরা এই Small number. কন্ট্রাডিক্ট করে ফেলতেছে, তাই না? এখানে কিন্তু বলতেছে স্মল নাম্বার ওয়াজ ওভারলুক, তার মানে কি সবকিছু তারা By the নিয়ে গেছে। thieves. জি স্যার। আপনার ঘরে চোর আসছে, তারা খুব কম জিনিসই রেখে গেছে, এর মানেটা কি? Fewer remain. মানে আপনার হচ্ছে তারা, হ্যাঁ তার মানে তারা সবই নিয়ে গেছে, হয়তো অল্প কিছু আছে, কিন্তু যেটুকু আছে সেটুকু আমাদের কিন্তু আর্কিওলজিস্টদের কাছে কিন্তু আসলে এটা একটা তাদের আশ্চর্যের বিষয়, এবং এটা অনেক গবেষণার বিষয়, এখনো তো গবেষণা করতেছে। কিছু নাই তারপরে যদি একটা পায়ের পাতার ছাপ পাই, সেটা তো অনেক কিছু। এটা বোধহয় এই টাইপের কিছু একটা বোঝাচ্ছে, যেটা আমি ভুল না বুঝে থাকি। এখন সেই হিসাবে আসলে আমার এইটাই অ্যান্সার হবে 8। তারপর একটু মার্ক করে রাখলাম, তাহলে মার্ক করছি এইটা যদি সময় পাই এইটা অ্যান্সার করব, আর যদি সময় না পাই ফিসাবিলিল্লাহ যেটা। বাট আমার হচ্ছে বি নাম্বারটা 2টা আছে, এটা নিয়ে একটু ভেজালে আছে, এটা দেখা যাক জি নাম্বারে কি আসে। আচ্ছা জি নাম্বার লাস্ট। আচ্ছা ইজিপ্টোলজিস্ট একজনের নাম আছে, নাম উচ্চারণ করতে পারি না। প্লেস ইন হিউম্যান হিস্ট্রি অ্যাজ সিগনিফিকেন্ট। ওকে, এটা খুব সিগনিফিকেন্ট ছিল, এটুকু বুঝলাম, আর পড়ার দরকার নেই। ইট ক্যান বি, আচ্ছা এটার দরকার, লাস্টের লাইনটা যাই। স্টেপ পিরামিড ওয়াজ এ রেভলিউশনারি অ্যাডভান্স। আচ্ছা এটা একটা খুব অ্যাডভান্স ছিল আর্কিটেকচার ডিজাইন নিয়ে বলছে, তো ডিজাইনের যে কোনো একটা কিন্তু আসতে পারে, ঠিক আছে? এটা রেভলিউশনারি আর্কিটেকচার ছিল। বিকাম archetype which all the others great pyramid builders, আচ্ছা যেটা কিনা অন্য পিরামিড বিল্ডারের কথা বলা আছে, would follow। ঠিক আছে, সো এটা মানে যদি কপি ধরে থাকি, তাহলে আমরা কপির একটা কিন্তু পেয়েছি। সো এটা একটা পেয়েছি। এটা যদি কপি নাও আসে, আপনি কি কি অ্যান্সার দিতে পারেন এটাতে দেখেন। এই জিনিসগুলো আপনাদের একটু বুঝতে হবে। আচ্ছা আর্টিফ্যাক্ট নিয়ে তো বলে নাই, ডিফিকাল্ট টাস্ক আর্টিফ্যাক্ট নিয়ে বলেছে, কিন্তু মেইনলি ডিজাইন বলেছে। সো আমরা এটা নিচ্ছি না, কারণ ডিজাইন যেহেতু আরো আছে অ্যান্সারের মধ্যে। এইটা তো 2 নাম্বার তো নাই, 3 নাম্বার দা কিং এটা তো নাই, সিঙ্গেল সার্টেনলি লেস ডেফিনাইট আর্টিকেল এইটা একটু রাখতে পারি, ধরে নিলাম যেহেতু একটা এক্সাম্পল। বাট সিঙ্গেল কি কোনো উদাহরণ দিচ্ছে পার্টিকুলার? স্টেপ পিরামিড, হ্যাঁ সিঙ্গেল বলছে, বাট সিঙ্গেলের কথা তো আমি স্যার এটা যখন বাসায় প্র্যাকটিস করি স্যার, হ্যাঁ এই জি এটা- নাম্বারটা নিয়ে খুবই পাজলড হয়ে যায় এবং অবশেষে সিদ্ধান্ত নেই যে এটা উত্তর আমার দেওয়ার দরকার নাই, লাস্টে যেটা পারি সেটা দিয়ে চলুন। এইটা একটা আমি হতে কোনোটার পারে। সাথে মিলাইতে পারি নাই স্যার। হ্যাঁ এটা একটা হইতে পারে। তারপরে দেখেন প্রথম 6টা দেওয়ার পরে যেগুলি থাকে স্যার, হ্যাঁ, বাকি 3টার সাথে আর কোনোটার সাথেই মিলাইতে পারিনি, পরে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, ঠিক মানে আছে। 3টার মধ্যে যে কোনো একটা র্যান্ডমলি দিয়ে চলে গেছে, পরে হ্যাঁ, ওটাই তো ভুল হয়েছে স্যার। দেখেন এটা এক্সটার্নাল বিল্ডিং এরিয়াজ, এটা তো যায় না। পিরামিড ডিজাইন, আদার্স কপি ডিজাইন গুলো আমি সবগুলা নিতে চাই। ডিজাইন চেঞ্জিং
ডিজাইন আছে কিন্তু ভেরিয়াল যেহেতু না, এটা নিয়ে নিব না, 6-7 নাম্বার নিব না। ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স ডিসপাইট, এটাও নিব না। আনএক্সপেক্টেড, তাহলে দেখেন এইটুকু তো কনফার্ম যেটা ডিজাইন নিয়ে বলেছে। তো ডিজাইন নিয়ে যদি বলে থাকে সেক্ষেত্রে আমার ডিজাইন শব্দটা এটার মধ্যে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, বাট সিঙ্গেল এই ধরনের কিছু না। সো পিরামিড ডিজাইন 6 নাম্বার পাচ্ছি, এবং সবচেয়ে মজার ব্যাপার তখন এটার মধ্যে আমি মডিফায়ার বলবো যে অনলি, অথবা এক্সটার্নাল আর কিছু বলা আছে কিনা, কপিড। তো কপিড এত একটা সুন্দর একটা হিন্ট যদি দিয়ে রাখে এক্সামিনার, এটা তো আমার পক্ষে মানে মিস স্যার করা। ওখানে কপিটা হচ্ছে পাস্ট টেন্সে কপিড, আর এখানে বলছে উড ফলো, এটা তো স্যার ফিউচার টেন্স। না ঠিক আছে, আপনার এই যে এটা এই সাহিত্যের জায়গায় ব্যাপার তো। পাজল হয়ে গেছে স্যার। না ঠিক আছে, আই গট ইউ, আপনার একটা খুবই ভ্যালিড কোশ্চেন। ঠিক আছে, আপনার ওই সাহিত্যের ব্যাপার হয় কি, আপনার হচ্ছে যে উড, আপনি কিন্তু এটা কুড দিলে জিনিসটা ভালো হতো, তাই তো? স্যার কিন্তু- ওখানে লিখছে যে দ্যাট আদার্স কপিড, মানে অলরেডি কপি করে ফেলছে, কপি হ্যাঁ। করেছে। আর এখানে বলছে যে দ্যাট আদার্স উড ফলো, মানে পরবর্তীতে এরা ফলো করছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু follow আপনার করতে এইটা যায়। পাস্ট, এইটা পাস্ট, এই এইটা জায়গায় স্যার পাস্ট, আমি পাজলড হয়ে ঠিক আছে। পরে পাস্টের মধ্যে একদম time চলে যাচ্ছে, আদার স্যার। গ্রেট পিরামিড বিল্ডার্স, তো পিরামিড তো অতীতের কথাই, তাই না? এটা তো পিরামিড তো আর এখন তো বানাচ্ছে না, ঠিক আছে। ওই যে আমি বললাম না যে কিছু কিছু যারা, আপনার তো লেভেলটা আমি তো আপনার সাথে সলভ করছি, আপনি এখন দিলে আমার মনে হয় যে কোনো এক্সাম বসলে সেলিম আই ক্যান চ্যালেঞ্জ আপনি 6.5 পাবেন যদি আপনার ব্রেন বিট্রে না করে মিনিমাম। তো দ্যাটস ওয়াই আপনি ক্রিটিক্যালি চিন্তা করছেন, ঠিক আছে। বাট অনেকে ফলো পেয়ে বাকি আর কিছু দেখবে না, দিয়া ফলো মানে Yes. কপি, কপি বলে অ্যান্সার করতে চলে দিয়ে আসবে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 6। পুরো আলাপটাই হচ্ছে অতীত নিয়ে স্যার, আমরা হ্যাঁ, এই হ্যাঁ, ইন এ so সেন্স আপনি মানে ওইদিকে যাবেন পুরো কেন? প্যাসেজটাই ডিসকাস তো করতেছি আমি এই যে অতীত নিয়ে। এই 6টাও কেটে এই দিলাম, ক্ষেত্রে। এই হচ্ছে আমার অ্যান্সার। এখন বলেন, কেউ কনভিন্স না থাকলে বলেন যে এটা কেন হলো, আরেকবার ব্যাখ্যা করে দিই, বলেন। স্যার আরেকটা পয়েন্ট আমি মনে করি, ওই যে আর্কিটেকচার তো ডিজাইন তৈরি করে, আর্কিটেক্ট হ্যাঁ, আর্কিটেক্টের কথা বলে গেছে না, হ্যাঁ, এদিক দিয়ে একটু লিংক করা যায় কিনা কোনটার সাথে? এই যে ডিজাইনের এই অ্যান্সারের সাথে? হ্যাঁ, তো ওইটা দিয়ে তো লিংক করলাম যে এবার যে দিন। রেভলিউশনারি অ্যাডভান্স ইন আর্কিটেকচার, আর্কিটেকচার বলতে কি ডিজাইন, তো সো ওইটার সাথে তো Right. লিংক করলাম। ওইটা ধরেই তো প্রথমে আমি আসলাম, কপিট না পরে চেক করলাম। আমি আগে ডিজাইন গুলা নিলাম, ডিজাইন গুলা কোন কোন জায়গায় আছে, এটাই হচ্ছে Design- নিয়ম। যে আপনি একটা আর ধরবেন না, আগে 3-4টা নিবেন, যেটা যেটা মনে হয়, তারপরে একটা একটা করে বাদ দিবেন। আর যেহেতু আমি দেখলাম এটাতে কনফার্ম, এটাতে আর কোনোটা যায় না, সুতরাং আমি এটা রাখবো না, এটা কেটে দিব। সেই হচ্ছে আমার উত্তর। তাহলে প্যারাগ্রাফ এ হচ্ছে 4, তারপরে 15 হচ্ছে মানে প্যারাগ্রাফ বি হচ্ছে 7, সি হচ্ছে 2, ডি হচ্ছে 5, ই হচ্ছে 1, এফ হচ্ছে 3, এন্ড জি হচ্ছে, এটা তো বইতে দেওয়া আছে, সেগুলো নিয়ে কোনো আলাপ নাই। স্মৃতি রানী, আপনি কি কনভিন্সড না আরো কিছু কনভিন্স না এমন কোনো কোশ্চেন যেটা বলেন? না স্যার এখন বুঝছি স্যার। সো দেখেন, আমি আবার বারবারই বলি, সেটা হচ্ছে যে খালি সঠিক অ্যান্সার এবং কিভাবে সঠিক অ্যান্সার খুঁজে পেতে হয় এটা খালি শিখেন না, সাথে সাথে শিখেন কিভাবে শর্টকাট ওয়েতে আমাকে বের করতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনাকে আপনার লেভেল অনুযায়ী ছেড়ে আসতে হবে কোশ্চেন। এখানে 100% কেউ 7 পাবেন না, আমার মতো যারা আপনারা 7 বা 7+ লেভেলে আছেন, এখান থেকে আপনার একটা হলেও 2টা হলেও পাবেন। মানে আপনাকে ছেড়ে আসতে হবে অ্যাটলিস্ট, আমার তো ধারণা 2টা এভারেজ ছাড়ার কথা। বাট অনেকে আবার মানে বিল্ট ইন বা ন্যাচারালি আবার মানে হেডিং এ খুব ভালো, হেডিং ম্যাচিং এ, তাদের কথা আলাদা। বাট আমি সাধারণত 1-2টা মিস করি। আমি দেখছি মিস করার প্রথম কারণ হচ্ছে যে এত তো পড়ার টাইম নাই রে ভাই, আপনি এটা পড়তে গেলে আপনার এটা 10 মিনিটে হবে না। স্যার আমি আবারও বলি, তাহলে সাতটা হ্যাঁ, প্যারাগ্রাফ তাহলে শেষ করার আগে 3টা বলি টিপস। একটা হচ্ছে খালি সঠিক উত্তর খুঁজেন না, আপনাকে হচ্ছে ট্রিক্স খুঁজতে হবে যে আপনি কিভাবে শর্ট টাইমে খুঁজে পেতে পারেন। 2 নাম্বার হচ্ছে আপনি কখনো এটা ডিরেক্ট, এই পার্টটা হেডিং ম্যাচিং যদি থাকে কখনো ডিরেক্ট অ্যান্সার করবেন না। অন্য কোশ্চেন করতে যে যখন একটা একটা করে প্যারাগ্রাফ সলভ করে ফেলবেন, যেমন সি থেকে আপনি পুরাটাই মোটামুটি বা কিছু লাইন পড়ে ফেলেছেন, অন্য কোশ্চেন সলভ করতে যাই, তখন আপনি খেয়াল করবেন আরে সি তো আমি পড়ে ফেলছি, তাহলে এখন আমি হেডিং ম্যাচিং এ যাই, তাহলে আপনার 2বার পড়া লাগবে না, ঠিক আছে। সো এইটা একটা টিপস। আর 3 নাম্বার টিপস হচ্ছে
আপনাকে মায়া ত্যাগ করতে হবে, যে আপনি আগেই ধরে নেবেন যে আপনি 2টা 3টা পারবেন না, ওটা দাগ দিয়ে রেখে দিবেন, আর লাস্টে ছেড়ে আসবেন যে হ্যাঁ যদি সময় পাই তাহলে ওটা দেখবো, এরকম আর কি। ঠিক আছে। আর 4 নাম্বারও বলি, সেটা হচ্ছে যে অল্টারনেট আপনারা রাখেন অলওয়েজ, আগে ফিক্স করে দিয়েন না যে আমার এইটাই অ্যান্সার হবে, এই যে এরকম অল্টারনেট রেখেন, তারপরে আপনি সলভ করেন। আর আবার 5 নাম্বারটা বলি আপনার টিপস, সেটা হচ্ছে যে আপনি একটা হচ্ছে সঠিক উত্তর খুঁজে খুঁজে অ্যান্সার করা যায়, আর একটা হচ্ছে আপনার কোনটা রং অ্যান্সার খুঁজে খুঁজে রাইটলি অ্যান্সার করা যায়। আর 6 নাম্বার টিপস হচ্ছে আপনি পার্সেন্টেজ ধরে ধরে আপনি অ্যান্সার করতে পারবেন কোনটা কত পার্সেন্ট। বাট আমরা কিন্তু আজকে প্যাসেজ থেকে দেখলাম সিনোনিম ইউজ করে কিন্তু বেশ 2-3টা কিন্তু মানে আপনার সলভ করা গেছে, যারা একটু খেয়াল করতে পেরেছেন। সো আমরা যে টিপস গুলা ইউজ করি সাধারণত রিডিং এর ক্ষেত্রে, এরপরে কিন্তু আরো 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 আর আছে, এটা আরো সামনে আসবে হয়তো। দেখেন সিনোনিম আজকে আমরা দেখলাম যে এটা একটা মানে খুবই ইম্পর্টেন্ট জিনিস। কিওয়ার্ড হুবহু মিলেছে এরকম আজকে কিন্তু পাইনি, প্যারাফ্রেজিং তো থাকবে, এটা পেয়েছি। ইনফারও করতে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, ইনফার অতটা করা লাগে না। এবং আমরা কিন্তু একটা জায়গায় দেখেছি যে লাস্ট লাইন পড়া লাগছে তার আগের লাইনটা, হ্যাঁ। আর ফার্স্ট লাইনে আজকে খুব কমই পেয়েছি। আর সাইন পোস্টিংটা কিন্তু কাজে লেগেছে কিছু কিছু প্যাসেজে, আমরা দেখছি যে সাইন পোস্টিং এর পরে অ্যান্সার গুলো ছিল আর কি। সো এই হচ্ছে আজকের মতো এখানে। আর নেক্সট আপনার হচ্ছে আমরা কি টপিকে নিতে পারি স্পেসিফিক, কোন একটা সিঙ্গেল প্যাসেজ দিয়ে না, এরকম পার্ট পার্ট যদি করে দেন যে স্যার এই প্যাসেজটা ট্রু ফালস নট গিভেন, অথবা এই প্যাসেজটার আপনার সামারি কমপ্লিশন, অথবা এই প্যাসেজটার হেডিং ম্যাচিং, দেখেন এই 7টা কোশ্চেন সলভ করতে 1 ঘন্টা চলে গেছে। সো এভাবে দিলে আমার জন্য সুবিধা হয় আপনারা। বাট আরেকটা জিনিস টিপস, সেটা হচ্ছে যে বলেই দিলাম পার ডে মানে রেগুলারলি আপনাদেরকে কিন্তু সলভ করতে হবে। এবং পরীক্ষার আগের যে 30 দিন, আগের 30 দিন প্রত্যেক দিন একটা করে এক্সাম রিডিং এর, অর্থাৎ 3 প্যাসেজ। ঠিক আছে, প্রত্যেক দিন। তো দিস আর দ্য টিপস আসলে, আর আমরা করতে করতে শিখবো। মানে ইন্ডিয়া টু রিড এট অল, আমরা তো দেখা যাক কতটুকু সলভ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আর আজকে তাহলে একটা প্রোনাউন্সিয়েশন থেকে বলছি আমরা, সেটা হচ্ছে যে ব্যারিয়ার, সাথে সাথে রাইটিং এর কিছু টিপস দিয়েছি আমরা, যে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়, কিভাবে সাইন পোস্টিং দিতে হয়। ও আরেকটা জিনিস বলে নেই, যারা একটু ভালো করতে চান বেসিকলি, সেটা হচ্ছে যে একটা প্যাসেজ থেকে যারা লিভ নিতে চান তারা কিন্তু লিভ নিতে পারেন, মানে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা কিন্তু প্যাসেজ থেকে যারা রাইটিং এ ভালো করতে চান, যেমন প্রথম প্যারাগ্রাফটা একটু যদি দেখি, এখানে কিছু আছে কিনা আমি জানি না, খুঁজে দেখি। রাইটিং নিয়ে কথা বলতেছে, যারা একটু আপনার রাইটিং এ কিছু একটু ভালো সেন্টেন্স ফরমেশন খুঁজতে চান, আপনারা দেখেন এখানে আমি কোনো স্ট্রাকচার পাই কিনা দেখি। এই যে পাংচুয়েশন গুলো দেখেন, কথার কথা যে আপনি যদি একটা সেন্টেন্স, যদি আমি ওটা নিয়েই বলি, যে আপনারা লিখছেন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে, যে অনেক দেশ তারা খুবই করেছে, কিন্তু প্র্যাকটিক্যালি অনেক দেশ আছে যারা কিছুই করেনি, কমা দিয়ে দিতে পারেন, সাচ অ্যাজ ইউএসএ এন্ড ইউকে। ঠিক আছে, অথবা চায়না অথবা রাশিয়া। তো এই ধরনের দিয়ে আপনারা কিন্তু উইদিন মানে পাংচুয়েশন আপনারা কিন্তু এগুলা এক্সাম্পল দিতে পারেন, তারপরে সেন্টেন্স আবার কন্টিনিউ করলে সেই স্ট্রাকচার গুলো ফলো করতে পারেন। এখান থেকে অনেক স্ট্রাকচার নেওয়া যেতে পারে। তারপর লাস্টের প্যারাগ্রাফটা দেখি, আমি কিন্তু এগুলো ফলো করি। যদি আপনি খালি 5টা প্যাসেজ ফলো করেন না, আপনার রাইটিং এর যদি এখন স্ট্যান্ডার্ড থাকে কথা 6.5, আপনি 7 এ নিতে পারেন গ্রামারের জন্য। এখানে কি কিছু আছে ফলো করার মতো স্ট্রাকচার? এখানেও দেখছি নাই। এইখানে দেখি তো, এইখানে কি আছে, এটাতে স্ট্রাকচার মোটামুটি, এই যে হাউএভার, কথার কথা হাউএভার আমরা কিভাবে ইউজ করি। হাউএভার কখনো কখনো পাংচুয়েশনে আমরা বলি যে সেমিকোলন দিয়ে হাউএভার লিখে আপনি তারপরে কমা দেন, আবার কিছু কিছু ক্ষেত্রে তারা কিন্তু জাস্ট 2টা কমা দিয়ে করছে। সো এবং আমি বেসিক্যালি যতটুকু দেখেছি এবং শিখেছি যে পাংচুয়েশনের ব্যাপারটা এরকম, স্ট্রিক্ট কোনো রুলস ওরকম নাই। এটা আসলে টোটাল কর্তৃত্বটাই হচ্ছে আপনার যিনি রাইটার থাকে তার উপরে, সে কিভাবে
কখন কোথায় তার রিডারকে একটু থামাতে চায়, এটা তার ব্যাপার। বাট কিছু তো বেসিক রুলস আছেই। যেমন আবার কোথাও দেখবেন যে হাওয়াইভার থাকতেও পারে ওইভাবে। আর ফরমেশনের কেউ কি কোনো সেন্টেন্সে খুঁজে পাচ্ছেন? আচ্ছা, কিছু কিছু হ্যাঁ? হাউএভার সাধারণত আমরা স্যার সেন্টেন্সের শুরুতে ব্যবহার করি, কিন্তু এখানে না মাঝখানে মাঝখানে করবেন। কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখানো হয়েছে। এটা তো আমাদের ইয়াতে গ্রুপে দেওয়া আছে, আপনি দেখেন না কেন? যেমন আমি যদি এভাবে বলি, ওই যে খালি ওই উদাহরণটা দিচ্ছি যে ইতিমধ্যে বর্তমানে যারা শক্তিশালী দেশ রয়েছে ইকোনমিক্যালি, তারা আমাদের কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্য অনেক ইনিশিয়েটিভ নিয়েছেন এবং যা সত্যিই খুব আশাব্যঞ্জক। However, এই এমন দেশের সংখ্যা খুবই কম যারা এই ইনিশিয়েটিভ গুলা বাস্তবিক অর্থে নিয়েছেন, কারণ তাদের মধ্যে অধিকাংশই দেখা যায় যে তারা শুধু কাগজে কলমে সিগনেচার করেছেন কিন্তু কোনো কার্যকারিতা নেই। সেইভাবে আপনি আপনি সেন্টেন্সের মাধ্যমে দিবেন। সো আমরা সেমিকোলন, হাউএভারের আগে পরে যে সেমিকোলন আর কমা স্যার, হ্যাঁ এই যে ব্যবহার স্যার, হ্যাঁ এই সেন্টেন্সে আমরা সেমিকোলন ব্যবহার করলাম, কিন্তু প্যাসেজের সেন্টেন্সটাতে দুই জায়গায় কমা ব্যবহার করছি। আমি সামনে সেটাই বলছি যে এটা এই ব্যবহারগুলো শেখার আছে স্যার। ইট কুড বি অ্যানাদার স্টাইল, বাট আপনি Yes, যেটা যে ওইটা আমি লিটারেচার থেকে বলছি, রেফারেন্স দিয়ে বলছি। এবার Yes, আমি এভাবে লিখেছে, আমি পাংচুয়েশনের যথেষ্ট মানে আগে যা ছিলাম তার থেকে ইমপ্রুভ করেছি, দ্যাটস ওয়াই আই গট 7 ইন রাইটিং। সো আমি সেই ইয়ার থেকেই বলছি এবং আমার কাছে রেফারেন্সও আছে, কারণ আমি RMIT তে এই পাংচুয়েশনের উপর একটা কোর্সই করেছিলাম 3 মাসের, ঠিক আছে? তো ওইখানে আমি ওইটাই শিখেছি। ওরা অনেক বড় বড় রাইটারের রেফারেন্স দিয়েছে, কিন্তু সব কথা শেষ কথা আমাদেরকে এটা বলেছিল যে পাংচুয়েশন এটা কিন্তু রুলস কে ফলো করে না, এটা ফলো করে হচ্ছে আপনার কিছু তো বেসিক রুলস থাকেই, বাট বেসিক্যালি এটা পাংচুয়েশন কেন, পাংচুয়েশন অর্থ হচ্ছে যে রিডারকে রাইটার বলবে যে তুমি এখন থামো ওই জায়গাটায়, আমার জিনিসটাকে বুঝো, তারপরে তুমি পরের লাইনটা পড়ো। সো সে কতটুকু থামতে বলবে এটা তার ব্যাপার, বাট কিছু তো রুলস জেনারেল কিছু থাকে, ইফ আই এম নট রং। বাট আমার কাছে রেফারেন্স আছে, আমি যে কথাগুলো বলছি এগুলো প্রত্যেকটাই রেফারেন্স আছে। আচ্ছা, তারপরে আমরা একটু দেখি, যারা লিভ নিতে চান তারা কিন্তু লিভ নিতে পারেন, যারা ফালতু পেঁচাল শুনতে চান আর 1-2 মিনিট থাকতে পারেন। এখানেও দেখেন আবার আরেকটা জায়গায় হাউএভার ইউজ, এটাই কি দেখলাম ওখানে, না ওটা আরেকটা ছিল? আচ্ছা, আমরা আরেকটা প্যাসেজে যাই না, দিস ইজ দ্য লাস্ট প্যাসেজ, আর পোস্টমর্টম করবো না, আবার খাওয়া দাওয়া করতে হবে। আচ্ছা, এইখানে হচ্ছে দেখেন, আচ্ছা দেখেন এই জায়গায় আরেকটা খুব সুন্দর অ্যাপ্লিকেশন, দিস ইজ দ্য অ্যানাদার এক্সাম্পল অফ ইওর পাংচুয়েশন, জাস্ট সেমিকোলন দেওয়া, এই যে এটাকে যখন দুইটা সেন্টেন্স আপনি মানে একটা সেন্টেন্স আরেকটাকে আপনার হচ্ছে কি বলা যায় যে ওইটাকে সে অ্যাড্রেস করে পরের সেন্টেন্সটা, যেমন আমি বললাম যে সেলিম খুবই ইসলামিক ছেলে, সে সপ্তাহে হচ্ছে আপনার 7 দিনই চিল্লায় থাকে, কথার কথা, স্যার ঠিক আছে? আচ্ছা, এই এক্সাম্পলটা দেওয়া ঠিক হচ্ছে না, আমি এভাবে বলি, সে খুবই স্টুডিয়াস, সে সপ্তাহে 5 ঘন্টার মানে ডেইলি 5 ঘন্টার উপর স্টাডি করে, এইটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। দেখেন এটাকে আমরা এইভাবে লিখি, ইনফ্যাক্ট আমি কিন্তু ইউজ করি, আমি সবসময় খেয়াল করি যে আমি যখন রাইট আপটা লিখবো একটা প্যারাগ্রাফের স্ট্রাকচার যেন পরের এটাতে না মিলে, সেন্টেন্স স্ট্রাকচার প্লাস পাংচুয়েশন এগুলো যেন ডিফারেন্ট থাকে। যেমন আমি যদি এটা বলি সেলিম খুবই ভালো ছেলে, এটা কমা দিয়েও শুরু করতে পারি, আবার শুরু করতে পারি যে সে ডেইলি 5 ঘন্টা করে পড়াশোনা করে, ঠিক আছে? মানে ভালো ছেলে না, ভালো ছেলে তো অনেক কিছু হতে পারে, সে খুবই স্টুডিয়াস, এই লাইনটা হচ্ছে সে খুবই স্টুডিয়াস এবং সে ডেইলি 5 ঘন্টা করে, মানে এটা কিন্তু এটারই একটা পার্ট, ঠিক আছে? আমার এই সেকেন্ড সেন্টেন্সটা এটা কিন্তু এটারই একটা পার্ট, বাড়তি কথা। তো সেক্ষেত্রে আমরা করতে পারি কি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে এটা এই সেমিকোলন দিয়ে কিন্তু এভাবে দিতে পারি, একটা ফুল স্টপ দিয়ে না দিয়ে। আর কিভাবে দিতে পারতাম, আরেকটা করতে পারতাম, আমরা ফ্যান ভয়েস দিয়ে দিতে পারতাম। ফ্যান ভয়েস কি, আমরা তাহলে এভাবে দিতে পারতাম না যে সেলিম খুবই স্টুডিয়াস ছেলে and he studies more than 5 hours a day, ফ্যান ভয়েস, আমরা ফ্যান ভয়েস আমাদের গ্রুপে দেওয়া আছে, দেখেন এটা একটা দিতে পারতাম। তারপরে দিতে পারতাম
সেলিম খুবই স্টুডিয়াস, ডিরেক্ট ফুল স্টপ, সে 5 ঘন্টা পড়ে। আচ্ছা, তারপর একটা দিতে পারছে কি সেলিম খুবই স্টুডিয়াস মানে স্টুডেন্ট, এবং সে সেমিকোলন দিলাম, সে প্রত্যেকটা দিন 5 ঘন্টার উপরে পড়ে, এটা মোর এর সাথে কোরিলেটেড, সেইটা আমরা দিতে পারি। তো আপনি দেখেন, আপনি যদি 3টা প্যারাগ্রাফ দেন আপনার ইয়াতে রাইটিং এ, আপনি একটা প্যারাগ্রাফে দিলেন এইটা, একটা প্যারাগ্রাফে তো সিম্পল ফুল স্টপ, ফ্যান ভয়েস এর ইউজ দেখালেন, ফ্যান ভয়েস তো জানেন, দেখেন গ্রুপে আছে, ফ্যান 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 হচ্ছে ফর, এতে হচ্ছে কি এন্ড, আর এনতে কি ছিল নর নাকি কি কি জানো, নো স্যার। নট দেখে নিন, নরই ফ্যান ভয়েস। তারপর হচ্ছে বয়েজ, বাট বাট, অর, ইয়েট, সো, সেগুলো দিয়ে আমরা সেন্টেন্সকে জোড়া দিতে পারি। ফ্যান ভয়েস দিলেই হচ্ছে নিয়ম হচ্ছে ফ্যান ভয়েসের আগে কমা দিয়ে তারপরে ফ্যান ভয়েস দিবেন, তারপরে একটা সেন্টেন্স শুরু করবেন। বাট কমা দিয়ে এটা দিলে এটার পরে এটাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে হবে, এটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে হবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখেন। সো দিস আর দ্য থিংস, অ্যাকচুয়ালি রাইটিং নিয়ে আমি কিছু লেকচার নিতে চাই, কিন্তু আসলে সময় করে উঠতে পারতেছি না, আমার পরীক্ষা আছে সামনে। সো রাইটিংটা আপনারা প্র্যাকটিস করতে থাকেন, আর কোথাও প্রফেশনালি, কারণ আমাদের এটা তো খুব জাস্ট হালকা সাপোর্ট দেওয়া, প্রফেশনালি কোথাও কোচিং আপনারা চাইলেও করতে পারেন, মানে আই উড ইনসিস্ট ইউ ইন ফ্যাক্ট টু ডু দ্যাট, বাট ইউ নিড নট টু বি ওরিড অ্যাট অল, কারণ আপনার যদি আগ্রহ থাকে, আর আমাদের গ্রুপে যতগুলো ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে, ইটস মোর দেন ইনাফ টু স্কোর 6.5, ঠিক আছে? সো দিস আর দ্য থিংস। আর লাস্টে আরেকটা দেখি, এই যে ইফ এর ইউজ, if conditional sentence, so conditional sentence, first condition, second condition, third condition, I always prefer to have at least one third conditional sentence in your writing. So এগুলা নিয়ে কথা বলবো। তো আপনার যদি এত ভেরিয়েশন থাকে একটা রাইটিং এর মধ্যে, দেখেন, তাহলে আপনি 7 পাবেন না, কোথায় যাবেন? আপনার যদি একটা আইডিয়া দুর্বল হয়, 6 and 5 এর নিচে তো নামার প্রশ্নই আসে না, আর যদি বানান ভুল টুল না করে থাকে। সো দিস আর দ্য থিংস, আমরা আসলে পড়তে গেলাম রাইটিং, এর মধ্যে কি রিডিং, এর মধ্যে রাইটিং ফাইটিং হাবিজাবি সব পড়ে ফেললাম আর কি। তো এই হচ্ছে সমস্যা, একটা কথা বলা শুরু করলে মানে ইয়া রাখতে পারি না। সো হোয়াটএভার, থ্যাংক ইউ সো মাচ। আর যদি কারো কোনো ইয়া থ্যাংক ইউ থাকে, স্যার। আর প্লিজ আপনারা পাংচুয়েশনের উপর স্টাডি করেন, পাংচুয়েশনের উপরে ইউটিউব দেখেন, বাট কিছু কিছু পাংচুয়েশন আমি দেখেছি আমার দৃষ্টিভঙ্গিতে ভুল, সো এগুলা ফলো করেন না আপনারা। একটু যে কোনো কনফিউশন থাকলে কথার কথা, হাউএভার আপনি ক্যামব্রিজের ডিকশনারিতে সার্চ দেন হাউএভার ইন সেন্টেন্স, পুরো অনেকগুলো উদাহরণ দিয়ে দিবে। সো দ্যাট, যেমন আমি আগে ইউজ করতাম সো দ্যাট, এটা এইভাবে, সো দ্যাটটাও আমি একই নিয়মে করতাম, সেমিকোলন দিয়ে সো দ্যাট দিয়ে লিখতাম, ঠিক আছে? কিন্তু আবার ব্রিটিশ কাউন্সিলের ইয়াতে দেখলাম, সরি ক্যামব্রিজের ওয়েবসাইটে দেখলাম ওরা খালি একটা কমা দিচ্ছে, এখানে একটা কমা দিয়ে লিখতেছে। সো যেহেতু ওরা বলছে, সো আর কি করে, এখন আমি একটা করে কমা দিই আর কি, কারণ আমিও তো বাই সায়েন্সে কি মানে ইংলিশে মাস্টার্স না, এখন স্কোর করছি, কিন্তু তার মানে এই না যে আমি ভালো জানি, সো স্টিল লার্নিং। তো থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা অবশ্যই আমাকে টেক্সট করবেন নেক্সট সেশনে কোনটা দেখতে চান, আর এই ফাঁকে ফাঁকে রাইটিং বলে দিব, সমস্যা নেই, আপনারা আমার যতটুকু নলেজ আছে শেয়ার করবো আপনাদের সাথে, সো দ্যাট ইউ ক্যান মেক এ গুড স্কোর। এন্ড আবারও বলছি, নিড নট টু বি ওরিড অ্যাট অল, আপনাদেরকে আপসেট হওয়া যাবে না, টেম্পার্ড হওয়া যাবে না। আর লাস্ট বাট নট লিস্ট, খালি লাস্ট বাট নট লিস্টই বলে যাচ্ছি, বাট দিস ইজ দ্য কনক্লুডিং রিমার্ক, মায়া ত্যাগ করা শিখতে হবে আপনাদেরকে, সব প্রশ্ন অ্যান্সার করার দরকার নেই, সব কোশ্চেন আপনার জন্য না। থ্যাংক ইউ সো মাচ।